একজন এ সেকশনের সাথে ক্লাস করছিলাম, বি সেকশন থেকে। হ্যাঁ, আমাদের রোল অ্যাটেন্ডেন্স নাম্বার গুলো স্যারও দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। ওই এটা আপনি যেখানে লিখে দিয়েছিলেন আপনারা, মানে আমি ওইটা কোথায় যে রেখেছিলাম আমি পরে খুঁজে পাইনি আর কি। তো আমি পেয়েছি, আমি দেখি আপডেট করে দিব। অথবা আচ্ছা, যদি ঠিক আছে। আজকে আজকে আপনারা বলে দেন তাহলে ওইটাও করে ফেলতে পারি। যখন অ্যাটেন্ডেন্স নিব তখন আগেরটা আপডেট করে দিব, ঠিক আছে? জি স্যার। জি। আচ্ছা, তো আমি একটু ই করি। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে 12 এবং 13 নম্বর ম্যাথটা ফ্রম চ্যাপ্টার 11 আমরা ট্রাই করেছিলাম, বাট একটা সেকশনে হচ্ছে আমরা 12 নম্বর অঙ্কটা শুরু করেছিলাম, বাট সেখানে আমরা ব্যালেন্স শিটটা ঠিক আমরা করতে পারিনি, ম্যাচ করাতে পারিনি। আর হচ্ছে অন্য একটা সেকশনে আমি 12 আর 13 দুইটাই করতে বলেছিলাম, বাট সবাই 13 নম্বরটা নিয়ে বেশি ইনভলভ ছিলেন। তো এখন আমার কাছে যেটা তখন মনে হয়েছে যে এটা আসলে একটু বুঝিয়ে না দিলে আপনাদের জন্য, সবার জন্য আসলে সমস্যা হবে। মানে স্পেসিফিক কয়েকজনের জন্য হয়তো কি হবে না, প্রবলেম হবে না, বাট বাকিদের জন্য হয়তো প্রবলেম হবে। তো এই কারণে আমরা ওইটা একটু আজকে সলভ করবো। তো বেটার হচ্ছে আপনারা যদি কাগজ কলম এটা একটু সাথে রাখেন, ক্যালকুলেটর সাথে রাখেন, তাহলে সুবিধা হবে সবার জন্য।
আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। সরি, আমি একটু দেরি করে ফেললাম। আপনারা 12 নম্বর অঙ্কটা আমি আগে একটু বুঝিয়ে বলি, তারপরে হচ্ছে আপনারা করবেন আমার সাথে। মানে আমি সলিউশনটা রেডি করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করবো, দেন প্রতিটা পয়েন্ট আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি, কারণ ওরা যে ফরম্যাটে দিয়েছে ওই ফরম্যাটটা মধ্যে সব ক্যালকুলেশন গুলো করেনি। আচ্ছা, তো আমরা দেখেন এখানে আমরা যদি কনসলিডেট করতে যাই, কনসলিডেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট মিনস কনসলিডেট স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তাহলে তিনটা কোম্পানির ডাটা দেয়া আছে। একটা কোম্পানি হচ্ছে প্যারেন্ট কোম্পানি, আর দুইটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো এখন আমরা প্যারেন্ট বা সাবসিডিয়ারি আমরা কিভাবে মানে বুঝবো যে এটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি? তো এখানে দেয়াই আছে দেখেন, ভিডব্লিউ পিএলসি ওরা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট করেছে। এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে পোলো লিমিটেডে শেয়ার ইনভেস্টমেন্ট করেছে, 1 লক্ষ শেয়ার কিনেছে, এবং 1 লক্ষ শেয়ার কিনতে গিয়ে সে টোটাল দিয়েছে হচ্ছে গিয়ে 1,50,000 টাকা। দেন ভিডব্লিউসি, আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনার হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, তখন আমি একটু দিকে জিজ্ঞেস করবো আর কি। আর এরপরে হচ্ছে এই ভিডব্লিউসি ও কি করেছে, আবার গলফ লিমিটেডে ইনভেস্টমেন্ট করেছে। কত টাকা ইনভেস্টমেন্ট করেছে? 70,000 টাকা। আর টোটাল শেয়ার কিনেছে কতগুলো? 40,000 শেয়ার কিনেছে। তাহলে আমি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা পেয়ে গেলাম যে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে। তো এখন এটার সাথে আমাকে বের করতে হবে যে কেউ একজন ওপেন করে রেখেছেন, মানে মিউট করেননি, আনমিউট করে রেখেছেন প্লিজ। আচ্ছা, তো এখন এই কত টাকার ইনভেস্টমেন্ট করেছে সে ডাটা আমরা পেয়েছি। তো এখন আরেকটা ডাটা আমার দরকার, যে আসলে আমি কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করেছি, কারণ এটার সাথে আমার রিটেন আর্নিংস, তারপর হচ্ছে গিয়ে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, গুডউইল, এই সব কিছু ক্যালকুলেশন কি করছে, ডিপেন্ড করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি পরের পেজে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোলো এবং গলফ, পোলোর ক্ষেত্রে টোটাল শেয়ার হচ্ছে 1 লাখ, 1 লাখ টাকার শেয়ার। এখন প্রতি শেয়ারের ভ্যালু হচ্ছে 1 টাকা করে, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতি শেয়ার মানে টোটাল শেয়ার হচ্ছে তার 1 লাখ। ঠিক তেমনি গলফের ক্ষেত্রেও প্রতিটি শেয়ারের ভ্যালু হচ্ছে 1 টাকা করে, তাহলে হচ্ছে গিয়ে আমার টোটাল যদি 50,000 টাকা শেয়ার ক্যাপিটাল হয়, তাহলে তার শেয়ারের সংখ্যা হচ্ছে 50,000। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমি ইনভেস্টমেন্ট করেছি 1 লক্ষ শেয়ারে, আর টোটাল ওর শেয়ার হচ্ছে 1 লক্ষ। তার মানে এইটা আমি 100% হচ্ছে কি অ্যাকোয়ার করেছি। তার মানে এটা আমার সাবসিডিয়ারি, এবং এখানে হচ্ছে কোনো ধরনের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নাই, মানে আদার নাই, আদার কোনো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নেই। বাট পরেরটার ক্ষেত্রে, গলফের ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট করেছি 40,000 শেয়ারে, বা আমি কিনে নিয়েছি 40,000 শেয়ার, বা ওর হচ্ছে টোটাল 50,000 শেয়ার। তাহলে আমি হচ্ছে ওর মানে টোটাল মানে 80% শেয়ারে আমি কি করেছি, ইনভেস্টমেন্ট করেছি, বা ওর 80% শেয়ার আমি কিনে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এডিশনাল কি কি ইনফরমেশন আছে দেখেন। এডিশনাল ইনফরমেশন হচ্ছে, এগুলো একটু ভালো করে মনে রাখবেন। মানে আমি প্রতিটা পয়েন্ট, মানে হচ্ছে প্রতিটা ওয়ার্কিংস এর কোথায় কোথায় ইম্প্যাক্ট করবে সেটা বলার চেষ্টা করব। আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে নোটগুলো নিয়ে নেবেন, মানে যেটা আপনার কাছে মনে হয় যে আপনার মনে রাখা দরকার। তো এখানে বলেছে ভিডব্লিউ পিএলসি অ্যাকোয়ার্ড ইস শেয়ার ইন পোলো লিমিটেড অন 1st October 2005 when Polo Limited's returns was 30,000। তাহলে এখন দেখেন এখানে এটা হচ্ছে যখন সে অ্যাকোয়ার করেছে 2 বছর আগে, মানে আমরা এখন অঙ্কটা আসলে কোন বছরের কনসিডারেশন করছি, আমরা করছি 30শে সেপ্টেম্বর 2007। এই আমরা অ্যাকুইজিশন করেছি 1st October, দ্যাট মিনস 2 ইয়ার্স ব্যাক। তো সেখানে আমরা যখন অ্যাকোয়ার করেছি তখন শেয়ারের সংখ্যা ছিল, বা শেয়ার ক্যাপিটাল 1 লাখে ছিল, বাট রিটার্ন আর্নিংস ছিল হচ্ছে 30,000। সেটা চেঞ্জ হয়ে আজকে হয়েছে কত? 40,000 শেয়ার, 40,000 রিটার্ন আর্নিংস। তাহলে আমরা যদি পোস্ট অ্যাকুইজিশন বলি, তাহলে এই হিসাবে আমাদের এখানে আসতেছে 10,000, পোস্ট অ্যাকুইজিশন আসতেছে 10,000। আচ্ছা, তো এটা আমরা আবার দেখবো যে আসলে 10,000 না কি অন্য কিছু। আচ্ছা, এরপরে এডিশনাল যে ইনফরমেশন, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য নেট অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটি অ্যাজিউম বাই দ্য ভিডব্লিউ পিএলসি ওয়ার ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। তার মানে এখানে ফেয়ার ভ্যালু এবং ক্যারিং ভ্যালু দুইটাই সেম, তার মানে এটা কোনো ইম্প্যাক্ট আমার বইতে বা আমার হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের মধ্যে নাই। সেকেন্ড যেটা বলেছে যে আমরা গলফ লিমিটেডের ক্ষেত্রে কি করেছি, গলফ লিমিটেডের ক্ষেত্রে আমরা যখন অ্যাকোয়ার করেছি 30 সেপ্টেম্বর 2006, তার মানে এটা কত বছর আগে বলেন তো? কত বছর আগে আমরা হচ্ছে কি করেছি? 1 বছর। 1 বছর আগে, এক 1 বছর আগে। তাহলে 1 বছর আগে যখন অ্যাকোয়ার করেছি, তো তখন দেখেন হ্যাঁ, 1 বছর আগে যখন আমরা অ্যাকোয়ার করেছি তখন তার রিটার্ন আর্নিংস কত ছিল সেই ডাটাটা কিন্তু দেয়া নেই। দেখেন এখানে কি বলেছে, গলফ লিমিটেডস নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2007 ওয়াজ 30,000। তার মানে এই বছর প্রফিট হচ্ছে তার কত? 30,000।
আর এই 30,000 সহ টোটাল তার রিটার্ন আর্নিংস কত? 70,000। তাহলে এট দ্য বিগিনিং অফ দিস ইয়ার আমার রিটার্ন আর্নিংস কত ছিল? আমার এই বছর প্রফিট হচ্ছে 30,000 এবং উইথ দিস 30,000 অ্যামাউন্ট আমাদের টোটাল রিটার্ন আর্নিংস হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 70,000। তাহলে বিগিনিং রিটার্ন আর্নিংস কত ছিল? 40,000 ছিল স্যার। 40,000. হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন তো সবাই? 40,000। আচ্ছা, তো এখন এরপরে দেখেন বলা হয়েছে কি, ইট ইজ দ্য পলিসি অফ দ্য ভিডব্লিউ গ্রুপ টু মেজার দ্য নন কন্ট্রিং ইন্টারেস্ট ইউজিং দ্য প্রপোর্শনেট বেসিস। তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10-এ পড়ে এসেছিলাম যে গুডউইলটা দুইটা বেসিসে করা যেতে পারে। তাহলে আমরা এখানে সরাসরি বলেছি প্রপোর্শনেট বেসিস। তাহলে ফাইন। দেন হচ্ছে ইনক্লুডেড ইন পোলো লিমিটেড ইনভেন্টরি 30 সেপ্টেম্বর 2007 was 15,000 of goods purchased from VWC PLC during the year। তার মানে এখানে বলছে যে আমি পোলো লিমিটেড, দেখেন বলেছে কি ইনক্লুডেড ইন পোলোস লিমিটেড ইনভেন্টরি, তার মানে পোলো লিমিটেডের ইনভেন্টরির মধ্যে 15,000 এর গুডস কি হচ্ছে ইনভেন্টরি হিসেবে আছে, যেটা হচ্ছে সে ভিডব্লিউ কাছ থেকে পারচেস করেছে। এবং ভিডব্লিউ পিএলসি ইনভয়েস পোলো লিমিটেড অ্যাট এ কস্ট প্লাস 50%। তার মানে সে যখন বিক্রি করেছে এটা হচ্ছে গিয়ে কি কস্টের সাথে 50% প্রফিট যোগ করে টোটাল মানে সেলিং প্রাইস ধরেছে কত? 150%। বা এইভাবে আমরা বলতে পারি যে কস্ট যদি 100 টাকা হয়, তার সাথে সে কি করেছে 50 টাকা প্রফিট যোগ করে টোটাল সেলিং প্রাইস ছিল 150 টাকা। তাহলে এখন দেখেন এখানে আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাকে একটু সতর্ক থাকতে হবে যে এটা কি মার্জিন বলা আছে নাকি হচ্ছে মার্কআপ বলা আছে বা কস্ট প্লাস মার্জিন বলা আছে। ঠিক আছে, তো আমরা যদি শুধু বলি মার্জিন, যদি মার্জিন বলি তাহলে কিন্তু সেলস প্রাইসের উপরে প্রফিটটা ডিটারমাইন করা হয়। কিন্তু আমরা যদি বলি কস্ট প্লাস 50% বা হচ্ছে গিয়ে মার্কআপ, তার মানে হচ্ছে কস্টের উপরে এই প্রফিটটা কি করা হচ্ছে ডিটারমাইন করা হচ্ছে। তো দুইটার রেট কিন্তু বা দুইটার ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট। যেমন আমি যদি বলি মার্জিন, তাহলে 15,000 টাকার উপরে 50% হচ্ছে মার্জিন। ঠিক আছে, আর আমি যদি জাস্ট বলি কস্ট প্লাস 50% বা হচ্ছে গিয়ে মার্কআপ হচ্ছে 50%, তার মানে 100 টাকা কস্ট তার সাথে 50 টাকা প্রফিট, টোটাল হচ্ছে কত? 150 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এখানে যেহেতু বলেছে কস্ট প্লাস, মানে হচ্ছে আপনাকে মার্কআপ বলা আছে, বাট আপনাকে এখানে ডাটা দেওয়া আছে কি সেলস প্রাইস। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে? কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে আমরা ইজিলি কস্ট প্রাইসটা বের করতে পারি। সেটা হচ্ছে কি এভাবে চিন্তা করি যে 100 টাকা যদি কস্ট হয় তার সাথে 50 টাকা প্রফিট যোগ করে টোটাল সেলস প্রাইস হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকা যদি সেলস প্রাইস হয় তাহলে কস্ট কত? 100। তাহলে সেলস প্রাইস যদি 15,000 হয় তাহলে কস্ট কত? তাহলে আপনি যদি এভাবে ক্যালকুলেশন করেন যে 15,000 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 150, তাহলে আপনি দেখবেন যে টোটাল কস্ট আসে হচ্ছে 10,000। তাহলে আমি 15,000 হচ্ছে আমি সেল করেছি, যার কস্ট ছিল কত? 10,000। তাহলে 5,000 হচ্ছে কি আমার জন্য প্রফিট। এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার। স্যার বুঝি নাই। আচ্ছা, আপনি একটু যারা বোঝেন আর কি তারা একটু ইনফরমেশনটা লেখেন। সেটা হচ্ছে কস্ট হচ্ছে 100 টাকা আর প্রফিট হচ্ছে 50 টাকা, এই যে 50 টাকা, হ্যাঁ 50 টাকা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের সেলিং প্রাইস কত? 150। সেলিং প্রাইস হচ্ছে 150। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে যাই যে 100 টাকার একটা প্রোডাক্ট আমরা সেল করেছি 150 টাকা দিয়ে, তাহলে আমরা অপোজিট ওয়েতে চিন্তা করি যে আমি যে প্রোডাক্টটা 150 টাকা দিয়ে সেল করেছি তার কস্টিং হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে এভাবে যদি চিন্তা করি যে 150 টাকা সেলিং প্রাইস হলে কস্ট হচ্ছে 100, তাহলে 15,000 টাকা যদি সেলিং প্রাইস হয় তাহলে হচ্ছে আমার কস্ট কত হবে? তাহলে আমরা কি করব? সূত্রটা হবে 15,000 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে কত? 150। 15,000 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 150। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন এটা করার কারণে আমাদের কি হলো? সিওজি আছে। আচ্ছা, তো এটার কারণে আমাদের হচ্ছে কস্ট প্রাইস দাঁড়ালো হচ্ছে কি 10,000 টাকা, আর হচ্ছে কি আমাদের সেলিং প্রাইস হচ্ছে 15,000 টাকা। তার মানে আমাদের টোটাল এটার মধ্যে প্রফিট যোগ করা আছে কত? 5,000 টাকা। এখন বলেন যে এই 5,000 টাকা ইনভেন্টরি কার বেশি আছে, পোলো নাকি হচ্ছে গিয়ে ভিডব্লিউ পিএলসি? কার ইনভেন্টরিতে এটা ইনক্লুড করা আছে 5,000 টাকা প্রফিট, যেটা আনরিয়ালাইজ প্রফিট? স্যার পোলো। বিডব্লিউ। পোলোর হচ্ছে কি এখানে বলা আছে দেখেন ইনক্লুডেড ইন পোলোস লিমিটেড ইনভেন্টরি। তাহলে পোলোর ইনভেন্টরির মধ্যে কি আছে? 5,000 টাকা আমার
বেশি আছে, তাহলে এই 5,000 টাকা আমরা কি করে দিব? কমায় আমরা কমিয়ে দিব। কমিয়ে দিব। হ্যাঁ, আমরা এটাকে রিডিউস করে ফেলবো। আচ্ছা, আর এই প্রফিটটা কার বইতে ইনক্লুড করা আছে? স্যার বিডব্লিউসি। বিডব্লিউ। হ্যাঁ, বিডব্লিউসি এর মধ্যে প্রফিট যোগ করা আছে কত? 5,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন এই 5,000 টাকার আমাকে কি করতে হবে? একটা আমাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্টটা দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা মিনিট একটু। আচ্ছা, এখন কি এটা চেঞ্জ হয়েছে? আমার হাতে লেখা একটা পিডিএফ, ওটা কি শেয়ার হয়েছে? ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমরা কি করব। এই যে যখন গ্রুপ ইনভেন্টরিটা বের করব, তখন হচ্ছে কি কি তখন হচ্ছে কি আমাকে ইম্প্যাক্টটা ফেলতে হবে, ইম্প্যাক্টটা দেখাতে হবে। তো এখন ইম্প্যাক্ট আমরা কিভাবে দেখাবো দেখেন। আমরা গ্রুপ ইনভেন্টরি যখন তাহলে আমাকে ক্যালকুলেশন দেখেন আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি। আমরা হচ্ছে এই অ্যান্সার টুতে গ্রুপ স্ট্রাকচারটা প্রথমে বের করলাম, একটা হচ্ছে 100%, একটা হচ্ছে 80%। দেন আমরা ওয়ার্কিংস টু জানি যে ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউমড, এটা আমরা করতে পারি বা আমরা করে থাকি আর কি। তো এটার মধ্যে বা এটা আলাদাও করতে পারতাম আমরা, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে এই যে যেহেতু একটা ইনভেন্টরির ইম্প্যাক্ট পাচ্ছি, তাহলে আমরা ইনভেন্টরির ইম্প্যাক্ট আমরা শো করি আগে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করি। তো আমরা বলেছিলাম যে আমরা যখন গ্রুপ বা কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন হচ্ছে কি কি করব, আমার অ্যাসেট এবং ওর সকল অ্যাসেট আমরা কি করব, যোগ করে দিব। তাহলে আমরা যদি গ্রুপ ইনভেন্টরি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে যোগ করব? 1,50,000 প্লাস 90 প্লাস হচ্ছে 80, তিনটা আমরা যোগ করে দিব নর্মালি। ঠিক আছে, যদি কোনো আনরিয়ালাইজ প্রফিট না থাকে। বাট এখানে কি আছে? একটা আনরিয়ালাইজ প্রফিট আছে, বা ইনভেন্টরির মধ্যে কি আছে? প্রফিট ইনক্লুড করা আছে। কার মধ্যে প্রফিট ইনক্লুড করা আছে? এই পোলোর মধ্যে। ঠিক আছে, পোলোর মধ্যে। তাহলে আমরা কি করব দেখেন, ক্যালকুলেশনের সময় যখন আমরা গ্রুপ ইনভেন্টরি বের করব, তখন ভিডব্লিউসি পিএলসির ইনভেন্টরি ছিল 1.5 লাখ টাকা, পোলো লিমিটেডের টোটাল ছিল এই যে দেখেন 90,000 টাকা, আর গল্ফে ছিল 80,000 টাকা। তাহলে আমরা কি করলাম, এই যে 1,50,000, 90 আর 80 টোটাল হচ্ছে কত? 3,20,000 আমরা বের করলাম। বের করার পরে আমরা দেখলাম যে আনরিয়ালাইজ প্রফিট আছে। তাহলে আনরিয়ালাইজ প্রফিট আমরা দেখেন এই যে 15,000 ইন্টু হচ্ছে 50 ডিভাইড হচ্ছে 150। তাহলে এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো কি আনরিয়ালাইজ প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রফিট পার্সেন্টেজ ডিভাইড বাই হচ্ছে কি ইনক্লুডিং প্রফিট কত বা সেলস প্রাইস কত, সেটা দিয়ে আমরা ডিভাইড করলে আমরা প্রফিটটা পেয়ে যাচ্ছি, আনরিয়ালাইজ প্রফিট। তাহলে আমরা কি করবো, গ্রুপ ইনভেন্টরিতে এই যে 3,20,000 তার থেকে কি করবো 5,000 টাকা আমরা মাইনাস করে দেবো। এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে আমরা যখন ওয়ার্কিংস টু করব, ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটি অ্যাজিউম, তাহলে এটা আমরা দেখেন পোলো লিমিটেডের রিটেন আর্নিং শেয়ার ক্যাপিটাল নেট অ্যাসেট বের করি, আর হচ্ছে গল্ফের আমরা হচ্ছে কি নেট অ্যাসেট বের করি। তাহলে এখন বলেন তো, এই যে ইনভেন্টরি আমরা করলাম, ওর কাছে সেল করলাম, এর ফলে ওর নেট অ্যাসেট বলতে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা এই 5,000 এর? স্যার রিটার্ন আর্নিং কমে গেছে না? কার রিটেন আর্নিংস কমে গেছে, পোলোর নাকি হচ্ছে ভিডব্লিউর? স্যার পোলো। না না, আবার পড়েন। এই যে এটা দেখেন, ইনক্লুডেড ইন পোলোস লিমিটেড ইনভেন্টরি এট 31 ডিসেম্বর 2007 ওয়াজ 15,000 টাকা। এটা বিক্রি করেছে কে? ভিডব্লিউ না? জি স্যার। পোলো লিমিটেডের ইনভেন্টরির মধ্যে আছে, বাট বিক্রি করেছে কে? ভিডব্লিউ। তাহলে ভিডব্লিউর মধ্যে কি আছে? প্রফিটটা ইনক্লুড করা আছে। তাহলে এই প্রফিটটা কি রিয়ালাইজড হয়েছে নাকি আনরিয়ালাইজড? আনরিয়ালাইজড এখন। আনরিয়ালাইজড। তাহলে আমি তো এখানে ক্যালকুলেশন করবো ওয়ার্কিংস টুতে কার নেট অ্যাসেট ক্যালকুলেট করবো, সাবসিডিয়ারি কোম্পানির। তাহলে প্যারেন্টের কিন্তু কোনো মানে প্যারেন্টের কমেছে, কিন্তু আমরা ওয়ার্কিংস টুতে কিন্তু প্যারেন্টের কোনো রিটার্ন আর্নিংস নিয়ে ক্যালকুলেশনটা আনছি না। আমরা শুধুমাত্র কি ওয়ার্কিংস টুতে সাবসিডিয়ারি কোম্পানির নেট অ্যাসেটটা বের করছি। তাহলে এইখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই? আচ্ছা, পরেরটা আসি, তাহলে আবার একটু ক্লিয়ার হবে। এরপরে দেখেন, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2007, পোলো লিমিটেড সোল্ড গুডস কস্টিং 50,000 টু গল্ফ লিমিটেড ফর 70,000। তার মানে কি বলছে যে পোলো লিমিটেড কি করেছে গল্ফের কাছে, তার মানে একটা সাবসিডিয়ারি আরেকটা সাবসিডিয়ারির কাছে সেল করেছে 70,000 টাকা দিয়ে, বাট তার কস্টিং ছিল 50,000। তো এখন এর মধ্যে গল্ফ কি করেছে,
still had half of this good in inventory at 30th September 2007। তার মানে হচ্ছে গিয়ে এই গল্ফের ক্ষেত্রে গল্ফ যে ইনভেন্টরিটা কিনেছিল পোলোর কাছ থেকে তার মধ্যে সে অর্ধেক বিক্রি করেছে আর অর্ধেক বিক্রি করেনি। তো আমরা এখানে ফার্স্ট ফাইন্ড আউট করবো যে আনরিয়ালাইজড প্রফিট কতটুকু। তো আমরা দেখেন প্রথমে ফাইন্ড আউট করি যে আমাদের সেলস প্রাইস ছিল 70,000, কস্ট হচ্ছে কত 50,000, তার মানে 20,000 টাকা হচ্ছে কি আমার জন্য প্রফিট। তো এর মধ্যে আমি 50% বিক্রি করে দিয়েছি, তার মানে এই 20,000 টাকার প্রফিটের মধ্যে 10,000 কি অলরেডি রিয়ালাইজড। তাহলে আনরিয়ালাইজড কত? আনরিয়ালাইজড হচ্ছে বাকি 10,000 টাকা। তো এখন বলেন এই যে বাকি 10,000 টাকা আনরিয়ালাইজড প্রফিট আছে, এটার ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়বে? এইটার ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়বে? খুব সহজভাবে চিন্তা করেন যে ইনভেন্টরিটা কার স্যার বইতে আছে, গোর আর একটা মিনিট সাজ্জাদ, ইনভেন্টরিটা কার বইতে আছে আর হচ্ছে গিয়ে প্রফিটটা কার বইতে আছে, তাহলে সেই অনুযায়ী আমাকে ইম্প্যাক্টটা চিন্তা করতে হবে। হ্যাঁ বলেন এখন। স্যার গল্ফ থেকে হচ্ছে 10,000 বাদ যাবে, আর মানে ইম্প্যাক্ট গল্ফের কি করবে থেকে বাদ যাবে, প্রফিট থেকে নাকি ইনভেন্টরি থেকে? ইনভেন্টরি থেকে। ইনভেন্টরি থেকে। তাহলে গল্ফের ইনভেন্টরিতে ইনক্লুড করা ছিল 10,000, সেটা আমরা ইনভেন্টরি থেকে বাদ দিব, ফাইন। আর আর পোলোর হচ্ছে রিটেন আর্নিং 10,000 কমবে যেহেতু ওরা সেল দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওরা যেহেতু সেল করেছে তাহলে কি পোলোর রিটার্ন আর্নিংস কমে যাবে। আচ্ছা, তাহলে ওয়ার্কিংস টুতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা চিন্তা করে বলেন। ওয়ার্কিংস টু যেখানে আমরা নেট অ্যাসেট ভ্যালু বের করি, সেখানে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? আচ্ছা, দেখেন তাহলে। ইনভেন্টরি কমতেছে যে নেট হ্যাঁ অ্যাসেট কমে রাইট, যাবে। তাহলে ইনভেন্টরি কমে যাচ্ছে, তাহলে গ্রুপের ইনভেন্টরি কমে যাচ্ছে। তাহলে আমরা কি করবো দেখেন, এই যে ওয়ার্কিংস টুতে 2.2-তে আমরা কি করব, এই যে গলফের লিমিটেডের মধ্যে যতটুকু অংশ আনরিয়ালাইজ প্রফিট আছে আমরা এখানে কি বের করছি, গ্রুপ ইনভেন্টরিজ। তাহলে আমরা গ্রুপ ইনভেন্টরি বের করলাম 3,20,000, তার থেকে আগে মাইনাস করে দিলাম 5,000, আর এখন আবার মাইনাস করে দিব 10,000। কেন 10,000 মাইনাস করে দিব? কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি আনরিয়ালাইজড আমার আনরিয়ালাইজড প্রফিট। এর জন্য আমরা কি করব, গ্রুপ ইনভেন্টরি যখন বের করব তখন হচ্ছে কি এটা আমরা মাইনাস করে দিব। এটা একটা ইস্যু গেল। সেকেন্ড ইস্যু হচ্ছে আমরা যখন এই যে ওয়ার্কিং টুতে নেট অ্যাসেট ভ্যালু বের করব, ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট, অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউম, তাহলে দেখা যাচ্ছে এখানে পোলোর বইতে 10,000 টাকার একটা আনরিয়ালাইজড প্রফিট আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই পোলোর বই থেকে এটা বাদ দিব, গল্ফের বই থেকে না কিন্তু। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে পোলোর বইতে আমরা কোন তারিখে বাদ দিব, এট দ্য অ্যাকুইজিশন ডেট নাকি হচ্ছে এট দ্য ইয়ার এন্ডে? এই প্রফিটটা কবে ইনক্লুড হয়েছে, বছরের শুরুতে ছিল নাকি বছরের শেষে হয়েছে? এটা বুঝতেই পারছি বছরের শেষে হয়েছে, ঠিক আছে, যেহেতু এই বছরে সে বিক্রি করেছে। তাহলে এই বছর যখন আমরা নেট অ্যাসেটটা বের করবো তখন আমরা কি করবো, এখান থেকে আমরা 10,000 টাকা প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিট নামে এটা বাদ দিয়ে দিব। প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিট নামে এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা বুঝতে পেরেছেন কিনা সবাই দুইটা ট্রিটমেন্টটা? 5,000 টাকার ইম্প্যাক্টটা শুধুমাত্র ইনভেন্টরি ক্যালকুলেশনে আসলো, বাট এখানে আসলো না কারণ এটা পোলো প্রফিটের মধ্যে ইনক্লুড না, গল্ফের মধ্যে ইনক্লুড না। বাট এটা আসবে, একটা জায়গায় আসবে, ওয়ার্কিংস 5-এ আসবে, ঠিক আছে। এই যে 5,000 টাকা যে আনরিয়ালাইজ প্রফিট, এটা ওয়ার্কিংস 5-এ আসবে, এখানে আসবে না। আচ্ছা, কিন্তু সেকেন্ডটাতে কি হয়েছে, পোলো গল্ফের কাছে বিক্রি করেছে, 20,000 টাকা প্রফিট করেছে, তার মধ্যে 50% হচ্ছে আনরিয়ালাইজড। তাহলে পোলোর বইতে হচ্ছে 10,000 টাকা প্রফিট আনরিয়ালাইজড, আর গল্ফের বইতে হচ্ছে কি ইনভেন্টরি ভ্যালু বেশি দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা কি করব, গল্ফের ইনভেন্টরি আমরা কমিয়ে দিব। তাহলে আমরা কি করেছি দেখেন, এখানে গল্ফের ইনভেন্টরি আমরা কমিয়ে দিয়েছি, এই যে মাইনাস করে দিয়েছে 10,000 টাকা। যখন আমরা গ্রুপ ইনভেন্টরি বের করব তখন হচ্ছে গল্ফের ইনভেন্টরি থেকে আমরা 10,000 টাকা মাইনাস করে দিলাম। আর হচ্ছে পোলোর বইতে যেহেতু এটা প্রফিট হয়ে আছে, তাহলে আমরা কি করবো, পোলোর বই থেকে আমরা প্রফিটটা মাইনাস করে দিব, ঠিক আছে। মাইনাস করে দিয়ে আমরা এই ভ্যালুটা এখানে লিখবো যে 40,000 টাকা হচ্ছে রিটার্ন ছিল, এখান থেকে আমরা মাইনাস করে দিলাম 10,000। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা ওয়ার্কিংস টুটা কিভাবে কমপ্লিট করব, ঠিক আছে। ওয়ার্কিংস টুতে আমরা কিভাবে কমপ্লিট করব? আচ্ছা, ওয়ার্কিংস টুতে দেখেন এখন ওয়ার্কিংস টুতে আমাদের পোলোর হচ্ছে শেয়ার ক্যাপিটাল ছিল 1 লাখ, আর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার রিটার্ন আর্নিংস হচ্ছে 40,000। তাহলে আমরা কি করলাম, আমরা লিখলাম 1 লাখ আর হচ্ছে 40,000। আর বছরের শুরুতে কত ছিল দেখেন, বছরের শুরুতে ছিল এই যে এখানে বলা ছিল 30,000 টাকা বছরের শুরুতে। তাহলে আমরা এখানে লিখলাম 1 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল আর রিটার্ন আর্নিংস হচ্ছে 30,000 টাকা। তাহলে এখন আমরা এই টোটালটা বের করলাম যে 1,30,000, আর এখানে হচ্ছে গিয়ে 1 লক্ষ প্লাস হচ্ছে রিটার্ন আর্নিংস হচ্ছে 40,000, বাট এখান থেকে আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে 10,000। তাহলে এখানের ব্যালেন্স হচ্ছে কত, 1 লাখ, সরি 1,30,000। তাহলে এখন ইস্যুটা হচ্ছে
আমরা পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স এটা কি আমরা এই 40 থেকে 30 মাইনাস করে 10,000 লিখবো, নাকি হচ্ছে এই 40,000 এর সাথে 10,000 অ্যাডজাস্ট করে দেন 30,000 টাকা মাইনাস করবো? তাহলে প্র্যাকটিসটা হচ্ছে এখানে যে আমরা এই আনরিয়ালাইজ প্রফিট যখন থাকবে তখন আমরা কি করবো, সেটাকে আগে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, আনরিয়ালাইজ প্রফিট হোক বা ইম্পেয়ারমেন্ট হোক, সেগুলো হচ্ছে কি আমরা কি করবো, অ্যাডজাস্ট করবো। তাহলে এখানে দেখেন 40,000 থেকে আমরা 10,000 মাইনাস করে দিলাম, তার মানে ব্যালেন্স কত, 30,000। আর বিগিনিং ব্যালেন্স কত ছিল, 30,000। তার মানে এখানে পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স কত, 0। ঠিক আছে, পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স হচ্ছে 0। এখন আসি আমরা সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল 50,000 আর বছরের শেষে রিটেন আর্নিংস হচ্ছে 30,000, সরি 70,000। তাহলে আমরা এখানে লিখলাম 50,000 হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল আর 70,000 হচ্ছে রিটেন আর্নিংস। তো এখন এর সাথে আমরা মিল করে বলেছিলাম যে এই বছর আমাদের প্রফিট হয়েছে 30,000, তাহলে এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আমাদের রিটেন আর্নিংস কত ছিল? তাহলে আমরা 70,000 থেকে 30,000 টাকা মাইনাস করে দিব, তাহলে কত আসে, 40,000। তাহলে আমাদের দেখেন এখানে পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স আসতেছে 30,000। পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স হচ্ছে 30,000। দেখেন এটা ক্লিয়ার কিনা সবার কাছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? Yes, sir. আচ্ছা, এরপরে আরো আরো কিছু ইনফরমেশন আছে। তাহলে দেখেন আমাদের ইনফরমেশন কি কি আসলো। একটা হচ্ছে আমার আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5,000, একটা হচ্ছে 10,000। আর এখানে পোলো লিমিটেড এর মধ্যে 10,000 টাকা আমরা কমিয়ে দিলাম ও রিটার্ন আর্নিংস, বাট এই 5,000 টাকা কার রিটার্ন আর্নিংস কমে যাবে, এটা হচ্ছে ভিডব্লিউর রিটার্ন আর্নিংস কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি ইম্প্যাক্ট আমরা পেয়ে গেলাম। আর এরপরে আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। ইনফরমেশন গুলো কি দেখেন, ইনফরমেশন হচ্ছে the following intergroup balances are reflected in the above statement of financial position of VW PLC at 30 September 2007। তার মানে বলছে যে এখন দেখেন 20,000 টাকা রিসিভেবলস ফ্রম পোলো লিমিটেড, এটা কে বলছে, ভিডব্লিউ বলছে। ভিডব্লিউ বলছে যে আমি পোলোর কাছ থেকে 20,000 টাকা পাই। আবার ভিডব্লিউ বলছে যে আমার গলফের কাছে লাইবিলিটি কত, 10,000। তার মানে এই সবগুলোই হচ্ছে কি ইন্টারগ্রুপ ব্যালেন্সেস। তাহলে আমরা বলেছিলাম যে ইন্টারগ্রুপ ব্যালেন্স আমাদের কি করতে হবে, রিডিউস করে ফেলতে হবে। ঠিক আছে, ইন্টারগ্রুপ ব্যালেন্সেস আমাদেরকে একদম জিরো করে ফেলতে হবে। তো এখন ইন্টারগ্রুপ ব্যালেন্সেস আমরা যে জিরো করব, তাহলে দেখেন আমরা রিসিভেবল যেটা আছে আমরা পাই, ভিডব্লিউসি যেটা পাই পোলোর কাছ থেকে, তাহলে পোলোর কাছে এটা কি পেবলস, ভিডব্লিউর কাছে এটা রিসিভেবলস, আর পোলোর কাছে এটা কি পেবলস। তাহলে আমরা রিসিভেবলসও বাদ দিয়ে দিব, পেবলসও বাদ দিয়ে দিব। কথাটা মনে রাখেন, হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে মিলাতে পারি নাই এই ইনফরমেশনের জন্য, লাস্ট ক্লাসে যখন আমরা চেষ্টা করেছিলাম। তাহলে ইনফরমেশনটা কি, ইনফরমেশন হচ্ছে আমার রিসিভেবলসও কমে যাবে, পেয়েবলসও কমে যাবে। ঠিক তেমনি ভিডব্লিউর বইতে আমার একটা পেয়েবল আছে কত, 10,000 টাকা। তাহলে রিসিভেবলস হিসেবে কার বইতে আছে, গল্ফের বইতে। তাহলে আমাকে কি করতে হবে, গল্ফের বইয়ের রিসিভেবলসও কমাতে হবে, পেয়েবলসেরও কি করতে, সরি ভিডব্লিউর পেয়েবলসও কি করতে হবে, 10,000 টাকা কমাতে হবে। তাহলে ইম্প্যাক্টটা কিন্তু দুই জায়গায় পড়ছে, একটা হচ্ছে ভিডব্লিউ রিসিভেবলস কমবে 20,000 আর পোলোর পেয়েবলস কমবে 20,000। আবার ভিডব্লিউর পেয়েবলস কমবে 10,000 আর গল্ফের রিসিভেবলস কমবে কত, 10,000। আচ্ছা, তাহলে এটার ইম্প্যাক্টটা কোথায় পড়বে, এটার ইম্প্যাক্টটা পড়বে দেখেন এই যে দুইটা জায়গায় পড়বে। দুইটা জায়গায় কোথায় কোথায়, যেটা আমরা লাস্ট ক্লাসে মিস করেছিলাম, সেটা হচ্ছে এই যে ট্রেড রিসিভেবলস আমরা যখন যোগ করব 2,50,000 প্লাস 40 প্লাস 20, আমরা কি এখন টোটালটা দেখাবো না, এখান থেকে আমরা এই যে যেটা আমরা বাদ দিয়ে দিলাম, এই যে 20,000 আর 10,000 30,000, এটা আমরা অ্যাডজাস্ট করবো, মানে এটা আমরা বাদ দিয়ে দিব। মানে ইন্টারগ্রুপ যেহেতু, তাহলে এটা আমরা কি করবো, এই ব্যালেন্সটা আমরা জিরো করে দিব। তাহলে আমরা কি করবো, 2,50,000 প্লাস 40 প্লাস 20, তার সাথে আমরা মাইনাস করে দিব ওইখান থেকে 30,000 টাকা। তাহলে আমরা এইভাবে লিখবো, আরেকটা ওয়ার্কিংস করবো। গ্রুপ ট্রেড রিসিভেবলস সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2,50,000 মাইনাস হচ্ছে ইন্টারগ্রুপ রিসিভেবলস। দেখেন ইন্টারগ্রুপ রিসিভেবলস কি, এই যে আমরা এখান থেকে কেন মাইনাস করলাম, ভিডব্লিউর পরেই আমরা কেন মাইনাস করলাম, কারণ ভিডব্লিউর বইতে এটা রিসিভেবলস হিসেবে ছিল, তাহলে এই কারণে আমরা এখানে মাইনাস করে দিলাম। দিতে পারি, বাট আপনারা পরেও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখান থেকে 20,000 মাইনাস করলাম। এরপরে পোলোর বইতে হচ্ছে 40,000 টাকা রিসিভেবলস, এটা কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না কারণ তার সাথে কোনো দেনা পাওনা নাই অন্য কোম্পানি। আবার গল্ফের ক্ষেত্রে দেখেন, গল্ফের ক্ষেত্রে দেয়া আছে টোটাল রিসিভেবলস হচ্ছে 20,000, বাট এই 20,000 এর মধ্যে 10,000 হচ্ছে সে কার কাছে পায়, ভিডব্লিউর কাছে পায়। তাহলে এটাও কি ইন্টারগ্রুপ ব্যালেন্সেস। তাহলে আমরা কি করব, এই 10,000 টাকাও মাইনাস করে দিব। তাহলে টোটাল এই 20 আর 10 30,000 টাকা আমরা কি করব, টোটাল গ্রুপ রিসিভেবলস থেকে আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের টোটাল গ্রুপ রিসিভেবলস ছিল 2,50,000 প্লাস 40 প্লাস 20, দ্যাট মিনস হচ্ছে 3,10,000। তার থেকে আমরা এই 20 আর 10 বাদ দিলাম, 30,000 টাকা বাদ দিলাম, তাহলে টোটাল ভ্যালু কত থাকলো, গ্রুপ ট্রেড রিসিভেবলস হচ্ছে 2,80,000 টাকা।
ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে টোটাল গ্রুপ রিসিভেবলস হচ্ছে 80,000 টাকা। তাহলে আমি কিন্তু একটা জায়গায় হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট দিলাম, বাট আরো একটা জায়গায় অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সেটা হচ্ছে কি আমার রিসিভেবলস যদি কমে যায় তাহলে আমাকে কি করতে হবে, পেয়েবলসও কমাতে হবে। এই যে কারেন্ট লাইবিলিটির মধ্যে যে পেয়েবলসটা আছে সেটাও কি করতে হবে, আমাকে কমাতে হবে। পয়েন্টটা বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই? যে রিসিভেবল যদি কমাই তাহলে হচ্ছে কি পেয়েবলসও কমাতে হবে। তাহলে আমি রিসিভেবলস 30,000 টাকা দিয়ে কমেছি, তাহলে কি করতে হবে, পেয়েবলস এর অ্যামাউন্টটা আমাকে 30,000 টাকা দিয়ে কমাতে হবে আর কি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ওয়ার্কিংস 3-তে ভ্যালুয়েশন অফ গুডউইল এট দ্য অ্যাকুইজিশন ডেট। তো এখন দেখেন, আমরা যদি গুডউইল অ্যাকুইজিশনের ক্যালকুলেশন করতে চাই তাহলে হচ্ছে কি আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম কত, 1,50,000। আর ওর ক্ষেত্রে গল্ফের ক্ষেত্রে আমরা করেছিলাম 70,000। তাহলে আমরা 1,50,000 লিখলাম যে কনসিডারেশন ট্রান্সফার হচ্ছে 1,50,000, আর গল্ফের ক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে 70,000। দেন সেটার সাথে আমরা যোগ করবো কি, যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট শেয়ার ইন দ্য নেট অ্যাসেট। তো আমরা বলেছিলাম যে পোলোর ক্ষেত্রে আমরা 100% কি করেছি, অ্যাকোয়ার করেছি। তাহলে পোলোর ক্ষেত্রে কোনো কি নাই, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কোনো অংশ নাই, তাহলে এটা হচ্ছে কি জিরো হয়ে যাবে। আর আমরা ইসের ক্ষেত্রে বলেছিলাম গল্ফের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে গিয়ে 80%। তাহলে 80% যদি হয় তাহলে আমরা একটু বের করি যে ওর নেট অ্যাসেট ভ্যালু কত ছিল ওই দিন যেদিন অ্যাকোয়ার করেছি। ওর নেট অ্যাসেট ভ্যালু ছিল হচ্ছে 90,000। তাহলে 90,000-এর আমরা যদি 90,000-এর আমরা যদি হচ্ছে 20% বের করি তাহলে সেক্ষেত্রে আসে 18,000। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে 88। ঠিক আছে, তো এখন দেখেন আমরা পোলোর ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট করলাম 1.5 আর হচ্ছে 70, তাহলে 1.5 লক্ষ লিখলাম, আর হচ্ছে কি এখানে 70 প্লাস হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, টোটাল হচ্ছে 88। তাহলে সেখান থেকে আমরা মাইনাস করবো কি, যে যেদিন আমরা অ্যাকুইজিশন করেছি সেদিন তার নেট অ্যাসেট ভ্যালু কত ছিল। তাহলে আমরা যেদিন অ্যাকুইজিশন করেছি সেখানে আমরা ওয়ার্কিংস 2 থেকে পাচ্ছি যে পোলো লিমিটেডের অ্যাকুইজিশন ভ্যালু ছিল, অ্যাকুইজিশন ডেটে ভ্যালু ছিল 1,30,000, এটা হচ্ছে 90,000। তাহলে 1,30,000 আর 90,000, তাহলে আমরা এখন দেখি এখানে কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো। আমরা হচ্ছে কি এখানে নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন ডেট 1,30,000 মাইনাস করে দিব। মাইনাস করে দেখা যাচ্ছে 1,50,000 আমি দিয়েছি আর আমি পেয়েছি 1,30,000 টাকার অ্যাসেট। তাহলে আমি 20,000 টাকা বেশি দিয়েছি, তাহলে এই 20,000 টাকা হচ্ছে কি আমার জন্য গুডউইল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার জন্য গুডউইল। আর গল্ফের ক্ষেত্রে দেখেন আমরা ওকে টোটাল দিয়েছি, আমি প্লাস হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট সহ টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 88। বাট আমরা যেদিন অ্যাকোয়ার করেছি দেখেন ওর অ্যাকুইজিশন ডেটে ওর ভ্যালু ছিল হচ্ছে 90,000। তার মানে ওর যা ভ্যালু তার থেকে আমি কি করেছি, কম দিয়েছি। ওর যা ভ্যালু তার থেকে আমি কম দিয়েছি, তার মানে কি কোনো গুডউইল হয়নি, বরং আমার কি হয়েছে, আরো গেইন হয়েছে। সেটা আমরা কি লিখবো, গেইন অ্যাট অ্যাকুইজিশন। ঠিক আছে, গেইন অ্যাট অ্যাকুইজিশন অফ গল্ফ লিমিটেড। তাহলে গেইন হচ্ছে কত, 2,000। এখন এইটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা কোথাও, এই যে 2,000 টাকা গেইন হলো, এটা আমরা কোথাও দেখাবো কিনা, আমার এ দ্বারা আমাদের গ্রুপের রিটেন আর্নিংস বাড়বে কিনা এই গেইনের কারণে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন, এই কোশ্চেনটা করে রাখলাম যে গেইনের কারণে আমার রিটেন আর্নিংসটা বাড়বে কিনা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। তো এখন বলেন পোলো লিমিটেডের তো আমি 100% অ্যাকোয়ার করেছি, তাহলে পোলো লিমিটেডের কি কোনো ধরনের অ্যাকুইজিশন, সরি ওর কোনো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের শেয়ার নাই পোলো লিমিটেডের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসেন গল্ফের ক্ষেত্রে। তো গল্ফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গল্ফের ক্ষেত্রে হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশটা ছিল, আমরা এটা ওয়ার্কিংসে বের করেছি। এই যে এখানে আমরা ওয়ার্কিংসে বের করেছি 18,000 টাকা ছিল বছরের শুরুতে। তাহলে আমরা এখানে ওয়ার্কিং লিখলাম যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট শেয়ার এট দ্য অ্যাকুইজিশন, এটা হচ্ছে 18,000 টাকা। তার সাথে আমরা যোগ করবো কি, যোগ করবো হচ্ছে এই যে পোস্ট অ্যাকুইজিশন যেটা হয়েছে, পোস্ট অ্যাকুইজিশন 30,000, তার একটা অংশ সে পাবে। কত অংশ পাবে, সে পাবে হচ্ছে 20%। তাহলে আমরা কি করলাম, এই যে 30,000 টাকা 20%, টোটাল কত, 6,000 টাকা আমরা যোগ করে দিব। তাহলে আমরা বলতে পারি যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য ভ্যালু অফ দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে 24,000, যেটা বছরের শুরুতে ছিল কত, 18,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা 24,000 টাকায় নিয়ে আসলাম। তাহলে আমাদের ওয়ার্কিংস 4 শেষ। দেন হচ্ছে লাস্ট ওয়ার্কিংস 5। তাহলে এখন ওয়ার্কিংস 5-এ আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংস। গ্রুপ রিটেন আর্নিংস, তো গ্রুপ রিটেন আর্নিংস দেখেন এই যে আমরা এখানে যদি যোগ করে দিই তাহলে আমি সব পেয়ে যাবো, 90,000 প্লাস 40,000 প্লাস 70,000। ঠিক আছে, গ্রুপ রিটেন আর্নিংস আমরা পেয়ে যাবো। বাট বিষয়টা আসলে এরকম না। আমরা কি করব, আমাদের নিয়মটা হচ্ছে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি তার রিটেন আর্নিংস কত সেটা আমরা লিখবো। তাহলে প্যারেন্ট কোম্পানির রিটেন আর্নিংস কত, এখানে 90,000। 90,000 হচ্ছে কি প্যারেন্ট কোম্পানি রিটেন আর্নিংস। দেন আমরা এর সাথে কি এই যে এই যে ওর রিটেন আর্নিংস দেওয়া আছে 40,000 প্লাস 70,000, এটা যোগ করবো নাকি পোস্ট অ্যাকুইজিশন যে প্রফিট হয়েছে সেটা আমরা যোগ করবো গ্রুপ রিটেন আর্নিংস বের করার সময়? 40 প্লাস 70 যোগ করে দিব নাকি হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্সটা যোগ করবো, প্যারেন্ট যে Post acquisition, sir. পোস্ট অ্যাকুইজিশন, রাইট। তাহলে পোস্ট অ্যাকুইজিশন কত, এখন দেখেন
আমরা গ্রুপ এই যে ওয়ার্কিং স্টুতে আমরা বের করেছি, পোলো লিমিটেডের ক্ষেত্রে কোনো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নাই, এই যে ওয়ার্কিং স্টুতে আমরা বের করেছি। কিন্তু গল্ফের ক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট অ্যাকুইজিশন কত, 30,000। তো এই 30,000 এর মধ্যে আমি কত অংশ হোল্ড করি, 80%। তাহলে আমরা দেখেন এই ক্যালকুলেশনটা কিভাবে নিয়ে আসতেছি। আমরা হচ্ছে পোলো লিমিটেড হচ্ছে কোনো প্রফিট আসতেছে না, তাহলে এটা 0। আর গল্ফের ক্ষেত্রে আসতেছে 30%, এর 30,000 এর 80%, তার মানে কত, টোটাল 24,000 টাকা। ঠিক আছে, তাহলে 24,000 টাকা আসলো। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমরা ওয়ার্কিং স্টুতে একটা বের করেছিলাম যে ইনভেন্টরি যখন আছে, ইনভেন্টরি যখন আমি ভিডব্লিউসি পোলোর কাছে বিক্রি করেছিল, সেই আনরিয়ালাইজড প্রফিটের কারণে আমরা পোলোর ইনভেন্টরিকে কমিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডব্লিউপিএলসির আমরা প্রফিটটা কমাইনি। তাহলে সেটা আমরা কোথায় গিয়ে কমাবো, সেটা আমরা কমাবো হচ্ছে কি যে ওয়ার্কিংস 5 এসে দেখেন প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট উইথ ভিডব্লিউপিএলসি হচ্ছে কত, 5,000 টাকা। তাহলে এখানে এসে আমি কি করব, ওই যে ওয়ার্কিং স্টুতে যেটা 5,000 টাকা ইনভেন্টরি কমিয়েছিলাম আর প্রফিট কমানোর কথা ছিল, এই কারণে আমরা কি করলাম, এখানে এসে ওয়ার্কিং 5 এসে 5,000 টাকার প্রফিট আমরা কমালাম। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা আপনি বলতে পারেন তাহলে যে গল্ফেরও তো একটা ছিল, আনরিয়ালাইজ প্রফিট ছিল, সেটা আমরা কোথায় কমালাম, গল্ফেরটা সরি পোলোরটা। তো পোলোরটা দেখেন ওয়ার্কিং স্টুতেই কিন্তু আমরা কমিয়ে দিয়েছি, এই যে 10,000 টাকা অলরেডি কমানো আছে, তাহলে এটার কোনো অ্যাডজাস্টমেন্ট দেখানো লাগবে না আর কি। ঠিক আছে, তাহলে আমরা আনরিয়ালাইজ প্রফিট যেটা ছিল ভিডব্লিউর বইতে সেটা আমরা মাইনাস করে দিলাম। আর হচ্ছে ওয়ার্কিং স্টু 3-তে আমরা দেখেন এখানে বের করেছিলাম, ওয়ার্কিং 3-তে এই যে যে আমি অ্যাকুইজিশন করার কারণে গল্ফের আমার কি হচ্ছে, 2,000 টাকা একটা প্রফিট হয়েছে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই প্রফিটটা হচ্ছে কি কনসলিডেশনের কারণে হয়েছে। তাহলে কনসলিডেটেড গ্রুপ রিটার্ন আর্নিংস বের করবো বা কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করবো, তখন কি করব, ওই গেইনটা ওই বছর যোগ করে দিব, যে বছর আমি কিনেছি ওই বছর আমরা যোগ করে দিব। তাহলে এখন দেখেন আমার গেইন হয়েছিল কত, গেইন অন অ্যাকুইজিশন আর গেইন অন পারচেজ 2,000। তাহলে আমরা কি করবো, রিটার্ন আর্নিংস এর মধ্যে এই 2,000 টাকা আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করে আমাদের টোটাল ব্যালেন্স কত আসলো, 1,11,000 টাকা। তো দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি আমরা এটা ক্লাসে আলোচনা করেছি বা কি হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু বুঝিয়ে না বলা হয় দেন অনেকেই হয়তো একটু সমস্যায় পড়বেন আর কি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? স্টুডেন্ট, মানে কেউ যদি বুঝতে অসুবিধা হয় কোশ্চেন করাতে কোনো দোষের না, বরং আপনি চুপ থাকাটা হচ্ছে দোষের। হ্যাঁ, যে আপনি না বুঝেও আপনি হচ্ছে চুপ করে বসে আছেন যে হয়তো অন্যরা এই কোশ্চেন শুনে কি বলবে আর কি। এটা কোনো ইস্যু না, কারণ হচ্ছে গিয়ে বিষয়গুলো নতুন এবং তো আপনি যদি কোশ্চেন করেন এটা আরেকজনের জন্য উপকার হবে। আপনার কোশ্চেনটা আপনার কাছে সিলি মনে হতে পারে, বাট এটার একটা ইমপ্লিকেশন থাকতে পারে, বড় ধরনের ইমপ্লিকেশন। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ মানে রেজ ইউর হ্যান্ড, কোনো সমস্যা নেই, আমরা আবার ডিসকাস করব যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়। দেন আমাদের নেক্সট যে কাজটা করা নাই, এই যে আমাদের কনসলিডেশনটা করতে হবে। ঠিক আছে, তো এখন এই যে দেখেন আমরা 3টা ব্যালেন্স শিট দিয়ে দিলাম, 3টা কোম্পানি ব্যালেন্স শিট দিয়ে দিলাম, এখন আমাকে কি করতে হবে, একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে আমরা দেখেন এখানে আমরা কিভাবে বের করবো, আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট এটা নিয়ে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আপাতত নাই। হ্যাঁ, এরপরে থাকতে পারে। তাহলে আমরা কি করবো, যেহেতু অ্যাডজাস্টমেন্ট নেই আমরা কি করবো, 3টাকে যোগ করে দিব, 2 লাখ প্লাস 40,000 প্লাস 30,000, টোটাল কত আছে, 2,70,000 টাকা। 2 লক্ষ প্লাস 40 প্লাস 70,000 টাকা। আচ্ছা, আমরা বলেছিলাম যে ইনভেস্টমেন্ট এটা থাকবে না, যখন আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট তৈরি করব নামে কোনো কিছু থাকবে না, কারণ আমি এই ইনভেস্টমেন্টটাই হচ্ছে কি ওর অ্যাসেটে করেছি, তাহলে ওর অ্যাসেট যেহেতু দিচ্ছি তাহলে ইনভেস্টমেন্ট নামে আর কোনো কিছু থাকবে না, নাহলে ডাবল কাউন্টিং হয়ে যাচ্ছে। তাহলে ইনভেস্টমেন্ট এই দুইটা আমরা বাদ দিয়ে দিলাম, দেখেন আমরা এখানে লিখিনি। দেন আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে। হ্যাঁ, কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখেন আমরা একটা ওয়ার্কিংস করেছিলাম, ইনভেন্টরি নিয়ে একটা ওয়ার্কিংস করেছিলাম। এই যে ওয়ার্কিংস হচ্ছে আপনার 2.2, গ্রুপ ইনভেন্টরিজ কত, 3,05,000। এই যে 3টা যোগ করেছিলাম 3,20,000 হয়, তার থেকে আমরা দুইটা জিনিস অ্যাডজাস্ট করেছি 3,05,000। তাহলে আমরা কি করবো এখন, আমরা এখানে 3,05,000 যোগ করে দিব। দেখেন আমরা ইনভেন্টরি হিসেবে দেখেছি 3,05,000 টাকা। দেন আমরা রিসিভেবলস এর জন্য ওয়ার্কিংস করেছিলাম, রিসিভেবলস এর জন্য ওয়ার্কিং করেছিলাম হচ্ছে এই যে 2.3। আমরা এখন বলতে পারেন 2.3 কেন আলাদা না কেন, কারণ আমরা এখানে হেডিংটা দিয়েছিলাম যে ফেয়ার ডিটারমিনেশন অফ ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউম, তার মানে অল আইডেন্টিফাইড অ্যাসেট অ্যাকোয়ার্ড এবং লায়াবিলিটি রিলেটেড যত ওয়ার্কিংস আছে আমরা এটার মধ্যে করে ফেলতে পারি, বাট আপনি আলাদাও করতে পারেন, সমস্যা নেই। তাহলে গ্রুপ ট্রেড রিসিভেবলস হচ্ছে কত, 2,80,000। তাহলে আমরা এখানে যখন এটা করলাম আমরা তখন লিখলাম হচ্ছে ট্রেড রিসিভেবলস হচ্ছে 2,80,000। আচ্ছা, এরপরে দেখেন ক্যাশ কত টাকা আছে, ক্যাশ নিয়ে কোনো ইম্প্যাক্ট ছিল না, তাহলে আমরা লিখতে পারি 50,000 প্লাস 20,000 প্লাস 10,000, দ্যাট মিনস টোটাল 80,000 হচ্ছে কি আমার ক্যাশ। তাহলে আমি কি করলাম, আমি ক্যাশ লিখলাম হচ্ছে 80,000 টাকা।
আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা ভুলে যেতে পারি, বাট আমাকে মনে রাখতে হবে যে আমাদের একটা গুডউইল হয়তো এখানে ছিল। তো সেই গুডউইলটাকে তো ওয়ার্কিং থ্রিতে বলা হয়েছে যে আমাদের গুডউইল হচ্ছে গিয়ে 20,000 টাকা। এই যে আমরা ওয়ার্কিং বের করেছি 20,000 টাকা, তাহলে আমরা কি করবো, এখানে গুডউইলটা বসিয়ে দিব। এই যে গুডউইলটা বসিয়ে দিলাম 20,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি ইকুইটি পার্টে আসি, ইকুইটি পার্টে আমরা বারবার বলেছি সেটা হচ্ছে গিয়ে কি আমরা এখানে শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটালটা আনবো। ঠিক আছে, বাকিগুলো আনবো না। তাহলে আমাদের প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত? 5 লাখ। তাহলে আমরা এখানে 5 লাখ টাকা লিখলাম। আচ্ছা, এরপরে আমরা যোগ করবো কি রিটেন আর্নিংস কার, তিনজনারই রিটেন আর্নিংস, বাট আমরা ওর টোটাল রিটেন আর্নিংসটা নিবো না, আমরা কি করবো পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংসটা নিবো। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্কিংস অলরেডি করেছি, সেটা হচ্ছে কত, ওয়ার্কিংস 5। তাহলে ওয়ার্কিংস 5 আমাদের টোটাল ব্যালেন্স আসলো কত, 1,11,000 টাকা। তাহলে আমরা কি করলাম, এই গ্রুপ রিটেন আর্নিংস 1,11,000 টাকা এখানে লিখলাম। দেন আরেকটা জিনিস আপনি ভুলে যেতে পারেন, সেটা হচ্ছে কি এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে মিস করেছিলাম, পরে মনে পড়েছে যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা পোলোর ক্ষেত্রে পাইনি, বাট গল্ফের ক্ষেত্রে আমরা পেয়েছি 24,000 টাকা। তাহলে আমরা কি করব, এই যে পোলো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 24,000 টাকা আমরা এখানে শো করব। আচ্ছা, এখন বলেন কারেন্ট লাইবিলিটি হিসেবে আমরা কত টাকা শো করব, কারেন্ট লাইবিলিটি, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। আমরা বাকি সবগুলো করেছি, কারেন্ট লাইবিলিটি হিসেবে আমরা কত টাকা শো করব? স্যার এই যে 30,000 টাকা কমে। হ্যাঁ, 30,000 টাকা কমানো লাগবে, কারণ ওই যে আমরা দেখেন 6 নম্বরে যেটা বলা ছিল, ইন্টার গ্রুপ রিসিভেবলস একজনের, আরেকজনের কি পেয়েবলস। আমরা রিসিভেবলস কমাবো, পেয়েবলস কমাবো। তাহলে এখানে দেখেন 2,80,000 প্লাস 50 প্লাস 20, তাহলে টোটাল কত আসে, 3,50,000। কিন্তু সেখান থেকে আমরা কি করব, 30,000 টাকা মাইনাস করব। মাইনাস করে করবো কারণ হচ্ছে ইন্টার গ্রুপ পেয়েবলস। ঠিক আছে, তাহলে ইন্টার গ্রুপ পেয়েবলস বা ইন্টার গ্রুপ রিসিভেবলস, তাহলে 3,50,000 মাইনাস হচ্ছে 30, তাহলে টোটাল কত আসে, 3,20,000 টাকা। তাহলে এখন দেখেন দুই পাশ আমার মিলে যাচ্ছে, যেটা আমরা লাস্ট দিন মিলাতে পারিনি এই একটা জায়গায় ভুল করার কারণে। ঠিক আছে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা কোনটা আমাদের মনে রাখতে হবে, যে প্রথমে আমাদের মনে রাখতে হবে ওয়ার্কিং টুতে যে যদি আনরিয়ালাইজ প্রফিট থাকে, তাহলে আমার দেখতে হবে যে কার ইনভেন্টরির মধ্যে এটা ইনক্লুড আছে এবং কার রিটেন আর্নিংস এর মধ্যে এটা ইনক্লুড আছে। ঠিক আছে, তো এই পোলোর ক্ষেত্রে দেখেন ভিডব্লিউসি যখন পোলোর কাছে বিক্রি করেছিল, তাহলে পোলোর ইনভেন্টরির মধ্যে ইনক্লুড আছে, তাহলে আমরা পোলোর থেকে বাদ দিয়ে দিব। কিন্তু এইখানে কোনো ইম্প্যাক্ট নাই, ইম্প্যাক্টটা কোথায়, এই 5,000-এ, এটা হচ্ছে কি ওয়ার্কিংস 5-এ, ওয়ার্কিংস 5 যখন আমরা গ্রুপ রিটার্ন আর্নিংসটা বের করবো। কিন্তু যখন পোলো হচ্ছে গিয়ে গল্ফের কাছে বিক্রি করেছে, তো গল্ফের বইতে ইনভেন্টরি বেশি আছে, তাহলে আমরা কি করবো, ইনভেন্টরি ভ্যালু আমরা 10,000 টাকা দিয়ে কমিয়ে দিয়েছি। আর কি করেছি, পোলোর বইতে যেহেতু আনরিয়ালাইজ প্রফিট ছিল, তাহলে আমরা কি করেছি, পোলোর বইতে আমরা আনরিয়ালাইজ প্রফিটটা কমিয়ে দিয়েছি। তো এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে আমরা যখন পোস্ট অ্যাকুইজিশন রিটার্নসটা বের করবো, পোস্ট অ্যাকুইজিশন রিটার্নস বের করবো, তখন হচ্ছে কি আমরা এই 40 থেকে 30 বাদ দিয়ে দিব কিনা। তো আমরা একটা কনক্লুশন ড্র করলাম, সেটা হচ্ছে কি না, যদি রিটার্নস এর সাথে আনরিয়ালাইজ প্রফিট থাকে সেটা আমরা আগে প্রথমে অ্যাডজাস্ট করবো, দেন হচ্ছে অ্যাকুইজিশন ডেটের সাথে কম্পেয়ার করবো। তাহলে এখানে দেখেন আমরা অ্যাডজাস্ট করার পর এখানে ব্যালেন্স হয়ে গেল কত, 30, আর অ্যাকুইজিশন ডেটে কত ছিল, 30, তাহলে পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স কত, 0। ঠিক আছে, তাহলে এখানে একটা আমার মেজর চেঞ্জ, যেটা আগের অঙ্কগুলোতে আমরা হয়তো ওভাবে খেয়াল করিনি। আর হচ্ছে কি আমরা যদি এরকম পাই, তাহলে আমরা কি করবো, দুইটা আলাদা ওয়ার্কিংস করে নিব। ইনভেন্টরি যদি থাকে ইনভেন্টরির জন্য করে দিব, আর হচ্ছে রিসিভেবলস এর জন্য থাকে তাহলে রিসিভেবলস এর জন্য আমরা আলাদা করে আমরা এটা করে নেব। আচ্ছা, দেন হচ্ছে কি এখানে যেটা ইস্যু, সেটা হচ্ছে কি আমরা গুডউইল যদি আমরা বেশি পেমেন্ট করি, ওর যা নেট আছে তার থেকে বেশি পেমেন্ট করি, তাহলে আমার গুডউইল হবে, গুডউইল আমাদের কি হবে, আমাদের ব্যালেন্স শিটে চলে আসবে। কিন্তু যদি আমি কম পেমেন্ট করি তাহলে একটা গেইন হবে, তাহলে এই গেইনটাও হচ্ছে কি কি আমার আমার যে বছর আমি এই কনসিডারেড ব্যালেন্স শিটটা অ্যাকুইজিশন করে, সরি, সাবসিডিয়ারি কোম্পানির অ্যাকুইজিশন করেছি, ওই বছর গ্রুপ রিটেন আর্নিংসে এটা কি হবে, এই প্রফিটটা যোগ হবে। ঠিক আছে, পরবর্তীতেও যোগ হবে, পরবর্তীতে এটা ক্যারি ফরওয়ার্ড হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপ রিটার্ন আমরা কি করব, এটা আমরা অ্যাকুইজিশন হিসেবে, সরি, গেইন হিসেবে আমরা দেখাবো কোথায়, ওয়ার্কিংস 5-এ আমরা দেখাবো। দেন হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এখানে মেজর কিছু চেঞ্জ নাই। আর গ্রুপ রিটার্ন এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা রিটার্ন টা বের করার পরে প্যারেন্টের, সেখান থেকে তার যদি আনরিয়ালাইজ প্রফিট থাকে সেটা আমরা কি করবো, মাইনাস করে দিব। এবং অ্যাকুইজিশন করার কারণে যদি কোনো গেইন হয় তাহলে আমরা কি করবো, ওই গেইনটা আমরা যোগ করে দিব। এই হচ্ছে ইস্যু। আর ট্রেড রিসিভেবলস এবং পেয়েবলস এর ক্ষেত্রে যেহেতু ইন্ট্রা ব্যালেন্স ছিল, এর জন্য আমরা রিসিভেবলস থেকে ইন্টার ব্যালেন্সটা বাদ দিয়েছি, পেয়েবলস থেকেও কি করেছি, ইন্টার ব্যালেন্সটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের মোটামুটি 12 নম্বর অঙ্কটা আর কি। স্যার আমার একটু কোয়েশ্চেন ছিল। জি শিওর। স্যার ইনভেন্টরি পার্টে যে চেঞ্জেস গুলো হয়েছে স্যার ওগুলো বুঝতে পারছি না, একটু আবার এক্সপ্লেন করা যাবে যে হ্যাঁ যাবে, আমরা 5,000 আর 10,000টা কেন বাদ দিয়েছি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 5,000 কিভাবে আসলো সেটা কি আপনি বের করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওইটা হচ্ছে আমাদের প্রফিট হয়েছে, আমরা
যে মার্জিন দেওয়া সেই অনুসারে। তাহলে এখন দেখেন, আমি নর্মালি যদি আপনাদেরকে মানে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমটা, মানে এই যে 4 নাম্বারটা, বিক্রি করেছে কে? ভিডাব্লিউ। পারচেস করেছে কে? পোলো। পোলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রফিট কার বইতে ইনক্লুডেড? আনরিয়ালাইজড প্রফিটটা। আচ্ছা, আনরিয়ালাইজড কেন বলছি সেটা বলেন। বিকজ স্যার এখনো সেল কমপ্লিট হয় নাই কে সেল ইনভেন্টরি। কমপ্লিট করেনি? পোলো। পোলো, রাইট। রাইট, তাহলে পোলোর বইতে এটা ইনক্লুড আর আছে। ইয়েস স্যার। হ্যাঁ, এখন পোলোর বইতে ইনক্লুড আছে। কোনটার মধ্যে ইনক্লুডেড আছে? প্রফিটের মধ্যে নাকি ইনভেন্টরির মধ্যে? ইনভেন্টরির মধ্যে। হ্যাঁ, ইনভেন্টরির মধ্যে। তাহলে আমি ওর ইনভেন্টরিটা কি করব? কমিয়ে দিব। হ্যাঁ স্যার কমিয়ে দিব। আর কার প্রফিট কমাবো? আম, পোলোর। না, না, বিক্রি করেছে কে? ভিডাব্লিউ। ভিডাব্লিউ। ভিডাব্লিউ বিক্রি করেছে। আচ্ছা, তাহলে এখন আবার একটু চিন্তা করে বলেন যে ভিডাব্লিউর প্রফিট কমে যাচ্ছে আর পোলোর ইনভেন্টরি কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়বে আমাদের ওয়ার্কিংসে? আমাদের ওয়ার্কিংসে ইম্প্যাক্টটা পড়বে, যেহেতু ভিডাব্লিউর প্রফিট কমে গিয়েছে, তাহলে ভিডাব্লিউর প্রফিটটা আমরা ওয়ার্কিংস 5 এ ক্যালকুলেশন করি। এই যে ভিডাব্লিউর টোটাল রিয়েলাইজ 90,000, কিন্তু তার মধ্যে আনরিয়ালাইজ প্রফিট কত? 5,000। তাহলে এটা আমরা কি করবো? 5,000। মাইনাস করে দিব। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে পোলোর ইনভেন্টরি কি আছে? বেশি আছে। তাহলে আমরা যখন এই কনসিডারি ব্যালেন্স শিট করি, তখন হচ্ছে কি আমাকে টোটাল ইনভেন্টরি ভ্যালুটা দেখাতে হয়, টোটাল। কিন্তু এটার মধ্যে কোনো আনরিয়ালাইজ প্রফিট থাকতে পারবে না। তো আমরা যখন অঙ্কটা দেখলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ইনভেন্টরি 1,50,000 প্লাস 90 প্লাস হচ্ছে গিয়ে 80, এই তিনটা আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা তিনটা যোগ করলাম। তো যোগ করার পরে আমাদের টোটাল ব্যালেন্স আসলো 1,50,000 90 80, টোটাল হচ্ছে 3,20,000। কিন্তু এর মধ্যে পোলোর একটা আনরিয়ালাইজ প্রফিট আছে না, 5,000 টাকা। ইয়েস স্যার। তাহলে আমরা কি করবো? সেটা কমিয়ে দিব। হ্যাঁ স্যার কমিয়ে এটা দিব। কমিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু পোলো রিটেন আর্নিংস এর সরাসরি কোনো ইম্প্যাক্ট এখানে পড়েনি, কারণ রিটেন আর্নিংসটা কমে গেছে কার? ভিডাব্লিউ। ভিডাব্লিউ। হ্যাঁ, তাহলে সেটার ইম্প্যাক্টটা কোন ওয়ার্কিংস এ পড়ছে? ওয়ার্কিংস 5 এ। ওয়ার্কিংস 5। ওকে, এখন আসুন হচ্ছে পরেরটা। এটা কম ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, দেন হচ্ছে আম, পরের অঙ্কটা, মানে পরের পয়েন্টটাতে পোলো কি করেছে? পোলো হচ্ছে গল্ফের কাছে সেল করেছে। পোলো হচ্ছে গল্ফের কাছে সেল করেছে 70,000 টাকা দিয়ে, এবং তার প্রফিট কস্টিং ছিল 50,000। তাহলে এই যে 70,000 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে তার প্রফিট কত টাকা ছিল? 20,000। 20,000 টাকা, রাইট। আচ্ছা, তো এখন এর মধ্যে গল্ফ কি করেছে? এই যে 70,000 টাকা দিয়ে যে গুডসটা কিনেছিল তার অর্ধেক বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, জি। তাহলে 20,000-এর মধ্যে 10,000 টাকার কিন্তু প্রফিটটা কি হচ্ছে? অলরেডি সে রিয়ালাইজ করেছে। রিয়ালাইজ মানে হচ্ছে সে ক্যাশে পেয়ে গেছে, কিন্তু হ্যাঁ। বাকি 10,000টা কিন্তু পায়নি। না পাইনি। পাইনি। আচ্ছা, তাহলে এখন এই 10,000 হচ্ছে কি আমার আনরিয়ালাইজ প্রফিট। জি স্যার আনরিয়ালাইজড আচ্ছা, প্রফিট। ঠিক আছে। তাহলে এখন এই প্রফিটটা কার বইতে আছে? পোলোর বইতে না গল্ফের বইতে? কে বিক্রি করেছে, পোলো না গল্ফ? গলফ। না, পোলো। আবার পড়েন, আবার পড়েন। পোলো। পোলোর বুকে। পোলোর বইতে, হ্যাঁ। তাহলে হ্যাঁ। পোলোর বইতে যদি থাকে, তাহলে ওর রিটেন আর্নিংস কি আছে? বেশি আছে। জি স্যার। তাহলে ওর রিটেন আর্নিংস আমাকে কি করতে হবে? কমাতে হবে। কত টাকা দিয়ে? 10,000। 10,000 দিয়ে, রাইট। তাহলে ওর 10,000 টাকা দিয়ে আমি ওর প্রফিটটা আমি কমিয়ে দিব। আর কার বইতে ইনভেন্টরি হিসেবে আছে? গলফের বুকে। গল্ফের বইতে, রাইট। তাহলে গল্ফের বই থেকে আমি কি করবো? 10,000 টাকা আমরা মাইনাস করে দিব। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, বুঝেছি। তাহলে এখন হ্যাঁ। দেখেন, তাহলে আমরা কি করেছি? আমরা এই যে ওয়ার্কিংস 2.2 তে যখন গ্রুপ ইনভেন্টরি বের করেছি, তখন হচ্ছে কি গল্ফের যে প্রফিটটা ছিল আনরিয়ালাইজ প্রফিট, সেটা আমরা কি করেছি? মাইনাস করে দিয়েছি। তাহলে আমাদের ইনভেন্টরি কমে গেল। এখন আরেকটা হ্যাঁ। কাজ কি করতে হবে? প্রফিট কমাতে হবে। কার প্রফিট কমাতে হবে? পোলোর। পোলোর। তাহলে এই প্রফিট যদি কমাতে চাই, তাহলে দেখেন ওয়ার্কিংস 2 তে আমরা যখন এই ওর নেট অ্যাসেট ভ্যালুটা বের করি, তখন কিন্তু ওর কি হচ্ছে? একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, কারণ ওর এখানে প্রফিট যদিও বলছে 40,000 টাকা রিটেন আর্নিংস, বাট এর মধ্যে 10,000 টাকা হচ্ছে কি আনরিয়ালাইজড। হ্যাঁ স্যার ঠিক আছে, আনরিয়ালাইজড। তাহলে আমরা কি করব? এই ওয়ার্কিংস 2 তে এটার ইম্প্যাক্টটা তখন দেখাবো। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে কি বুঝেছি। হবে? ও রিটেন আর্নিংসটা কমে যাবে। কমে আর যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমি যখন পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংসটা বের করবো, তখন কি সরাসরি 40 থেকে 30 মাইনাস করে দিব কিনা? তো সেটা করা যাবে না। যদি আনরিয়ালাইজ প্রফিট থাকে, সেটা অ্যাডজাস্ট করার পরে যে ব্যালেন্সটা থাকবে তার সাথে আমি কি করব? অ্যাকুইজিশনের ডেটের যে ব্যালেন্স আছে সেটা কম্পেয়ার করব। যেমন এখানে আমাদের ব্যালেন্স কত আসতেছে এট দ্য ইয়ার এন্ড? 30,000 অ্যাডজাস্ট করার পরে। আর অ্যাকুইজিশন ডেটে আমাদের কত ছিল? 30,000। তাহলে আমাদের পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স কত? 0। জিরো। থ্যাংক ইউ।
আর বাকিদের কারো কোনো কোশ্চেন? তো এই অঙ্কগুলো আমাদের ধারণা হচ্ছে কি মাঝখানে আপনারা বন্ধ পাবেন। আমি হচ্ছে আইসিএবি কিছু কোশ্চেন আপনাদেরকে দিয়ে যাব, তাহলে হচ্ছে কি আপনারা ওইগুলো প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, গ্রুপে যদি প্র্যাকটিস করেন এটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য ভালো হবে আর কি। কারণ এখানে মানে মাত্র 3টে অঙ্ক দেওয়া আছে এই চ্যাপ্টারে, বাট আরো কিছু অঙ্ক আপনাদের প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে এখন পরের অঙ্কটাতে চলে যাই। একটা মিনিট, আমি শেয়ার করছি। আচ্ছা, তো দেখেন ওরা এই যে 12 নম্বর অঙ্কটাতে ওরা আসলে ওই ইন্ডিভিজুয়াল কয়েকটা এলিমেন্টের কথা বলেছে এগুলা বের করার জন্য। মানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে পারে না, বাট আমরা আপনাদেরকে ওটা করে দিলাম, তাহলে সুবিধা হবে আর কি। একটা অঙ্ক আপনাদের মোটামুটি প্র্যাকটিস করার জন্য বেড়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে 13 নাম্বারটা। তো 13 নাম্বারটা আমরা সলিউশন এবং এটা পাশাপাশি করি, তাহলে হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে। আমি সলিউশনটা একটু বের করে নিই। ওকে, দেখেন তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে ওয়ার্কিংস ওয়ানটা শুরু করি। মানে আমরা অঙ্ক পাওয়ার পরে আমরা কি করব, মোটামুটি এই 5টা স্টেপ আমাকে করতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি মানে সার্টেন, এবং এটার সাথে হয়তো আরো কিছু এক্সট্রা ওয়ার্কিংস আমার করা লাগতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করি, দেখ সেটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে হিসেবে ডাবলিন, শ্যানন আর হচ্ছে এটা হচ্ছে তিনটা কোম্পানি, তার মধ্যে মেবি শ্যানন এবং বেলফাস্ট হচ্ছে কি আপনার সাবসিডিয়ারি কোম্পানি। আমরা দেখি বলা হয়েছে কি যে ডাবলিন কি করেছে, ইনভেস্টমেন্ট করেছে। কোথায় ইনভেস্টমেন্ট করেছে? শ্যাননের ওইখানে ইনভেস্টমেন্ট করেছে। টোটাল কত টাকা ইনভেস্টমেন্ট করেছে? 50,000 টাকা। এই 50,000 টাকা দিয়ে সে কতগুলো শেয়ার পেয়েছে? 40,000 শেয়ার পেয়েছে, প্রতিটার দাম হচ্ছে কি 1 টাকা করে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো যে আমার ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট ওই কোম্পানিতে, কত পার্সেন্ট শেয়ার ওই কোম্পানির হোল্ড করি? এটা কি বের করা সম্ভব এখান থেকে? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল থেকে বের করতে হবে। হ্যাঁ, কত বলেন? 40,000 ডিভাইডেড 50,000। হ্যাঁ, 40,000 ডিভাইডেড 50,000, তাহলে কত? এটা আসছিল 80%। 80%, রাইট। আচ্ছা, এখন আসেন হচ্ছে এই যে এই কথাটা 12,006% লোন নোটস অফ শ্যানন। তার মানে কি হচ্ছে, আমি কি করেছি, শ্যাননকে আমি একটা লোন দিয়েছি নাকি নিয়েছি লোনটা 12,000 টাকা? দিয়েছি না? স্যার দিয়েছি। হ্যাঁ, দিয়েছেন। তাহলে আমি 12,000 টাকা দিয়েছি। আচ্ছা, এখন এখানে 6% একটা রেট বলে দিয়েছে। এখন বলেন তো এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা? স্যার এটার ইন্টারেস্টটা কাউন্ট করতে হবে তো। আচ্ছা, ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, ইন্টারেস্টের একটা ইস্যু থাকতে পারে। আচ্ছা, আহ, আচ্ছা এখনই আলাপ করে ফেলি। ধরেন হচ্ছে এই যে 12,000 টাকার উপরে 6%, তার মানে কত আসে? 720 টাকা, মেবি 720 টাকা। ঠিক আছে, তাহলে 720 টাকা ইন্টারেস্ট আসে। তাহলে এই ইন্টারেস্টটা কে দিবে? শ্যানন। আর ইন্টারেস্টটা পাবে কে? ডাবলিন। ঠিক আছে, ইন্টারেস্টটা দিবে হচ্ছে শ্যানন, আর ইন্টারেস্টটা পাবে হচ্ছে ডাবলিন। তাহলে এখন বলেন তো, শ্যানন ইন্টারেস্ট দিয়ে দিয়েছে আর ডাবলিন হচ্ছে ইন্টারেস্ট পেয়ে গেছে, তাহলে এটার ইম্প্যাক্টটা কি হবে? তাহলে তো হ্যাঁ, কাউন্ট করতে হবে না হ্যাঁ, কি যদি করতে হবে? টাকাটা। স্যার তাহলে তো আমরা ওইটা ধরবো না যদি টাকাটা কেন দিয়ে ধরবো ফেলে। না? ঠিকই বলেছেন, ধরবো না আব্দুল্লাহ, ঠিকই বলছি বলেছেন। দুইটা ব্যালেন্স হয়ে যায় না স্যার? রাইট, দুইটা ব্যালেন্স হয়ে যায় এইভাবে। এইভাবে আরেকটু যদি লজিক্যালি বলতে পারেন যে শ্যাননের এক্সপেন্স বেড়ে গেছে, তার মানে কি রিটেন আর্নিংস কমে গেছে। আবার ডাবলিনের কি হয়েছে, প্রফিট মানে ইন্টারেস্ট বেড়েছে, তার মানে কি রিটার্ন আর্নিংস বেড়েছে। তাহলে একজনের রিটার্ন আর্নিংস কমেছে, একজনের রিটার্ন আর্নিংস বেড়েছে, তার মানে Yes. মানে টোটাল ইম্প্যাক্টটা কি? জিরো। ঠিক আছে, টোটাল ইম্প্যাক্ট হচ্ছে জিরো। কিন্তু কখন আসবে? আসবে হচ্ছে ধরেন শ্যাননও টাকাটা দেয়নি, কিন্তু সে কি করেছে, পেয়েবল নামে দেখাচ্ছে। আর ডাবলিনও টাকাটা পায়নি, কিন্তু সে কি করছে, রিসিভেবলস নামে দেখাচ্ছে।
তাহলে হচ্ছে কি এটা কিন্তু একটা ইম্প্যাক্ট চলে আসবে, স্যার কারণ তাহলে কি এটা ইন্টারগ্রুপ ট্রানজেকশনের মতো হয়ে যেত? ইন্টারগ্রুপ ট্রানজেকশন এবং ব্যালেন্সটা কি রিমেইনিং ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, তাহলে যদি আমার বইতে রিসিভেবলস থাকে আর ওর বইতে পেয়েবলস থাকে, তাহলে আমরা এটা কি করে দিব, অফসেট করে দিব, যদি থাকে আর কি। ঠিক আছে, ওই যে আগেরটার মতোই রিসিভেবলস এবং পেয়েবলস ওটার মতোই কিন্তু। আচ্ছা, আমরা পরে দেখতেছি, জাস্ট মনে রাখলাম আর কি জিনিসটা। আচ্ছা, এরপর হচ্ছে 30,000, সরি, হ্যাঁ 30,000 টাকার আমি শেয়ার কিনেছি বেলফাস্টে, টোটাল ইনভেস্টমেন্ট করেছি 45,000। তাহলে আমাদের মানে যদি আমি করি কতগুলো শেয়ার আমি হোল্ড করেছি সেটা যদি আমি বলি, তাহলে দেখেন একজনে প্রথমে অ্যান্সার দিয়েছিলেন যে 50,000 ডিভাইড বাই হচ্ছে, সরি 40,000 ডিভাইড বাই 50,000 আমরা ভাগ করে দিলেই হয়, তার আমি 80% পাই। বাট বিষয়টা আসলে না করে স্যার আমি বলেছিলাম যে অর্ডিনারি শেয়ারের অর্ডিনারি 50,000 যেটা বলেছেন, হচ্ছে ওকে নিচে ফাইন, নিচে দেওয়া আছে স্যার। রাইট রাইট, তাহলে আমি বুঝতে ভুল করেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে 40,000 ইনভেস্টমেন্ট করেছে আর হচ্ছে শেয়ার ক্যাপিটাল ওর 50,000, আমি ওইটার সাথে কম্পেয়ার করব। ঠিকই বলেছেন, তাহলে 40,000 ডিভাইড হচ্ছে 50,000। আচ্ছা, এই কোম্পানির ক্ষেত্রে বেলফাস্টের ক্ষেত্রে হচ্ছে 30,000 আমি শেয়ার কিনেছি আর টোটাল শেয়ার হচ্ছে কত, 40,000, তাহলে কত 75%। 75, রাইট, 75% হচ্ছে কি আমি ইনভেস্টমেন্ট করছি। তাহলে শ্যাননে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 80% আর বেলফাস্টে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে 75%। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে অ্যাসেটের, মানে ফিক্সড অ্যাসেট বা সরি নন কারেন্ট অ্যাসেট। এরপরে কারেন্ট অ্যাসেটের মধ্যে হচ্ছে এটা সেগ্রিগেশন এখানে দেওয়া নেই, তাহলে টোটাল অ্যাসেট এখানে দেওয়া আছে। এরপরে ইকুইটির ক্ষেত্রে তিনটে কোম্পানির ইকুইটি দেওয়া আছে, নতুন একটা পয়েন্ট চলে এসেছে রিভ্যালুয়েশন সারপ্লাস। তো রিভ্যালুয়েশন সারপ্লাস কাকে বলে? রিভ্যালুয়েশন সারপ্লাস, আমার একটা ল্যান্ড কিনেছিলাম 100 টাকা দিয়ে, সেটা এখন দাম হয়ে গেছে 150 টাকা। তাহলে এই 50 টাকা আমি কি করবো, এখন অ্যাসেটের ভ্যালু বাড়িয়ে দেখাবো। তাহলে আমি কি করব, 50 টাকা দিয়ে অ্যাসেটের ভ্যালু বাড়াবো। আর ক্রেডিট করবো কাকে? আবার বলছি, ধরেন হচ্ছে 100 টাকা দিয়ে একটা ল্যান্ড কিনেছিলেন 5 বছর আগে, আজকের দিনে এটা এখনো বিক্রি করেন নাই, বাট আপনি দেখলেন যে ল্যান্ডের ভ্যালু বেড়ে 150 টাকা হয়ে গেছে। তাহলে 100 টাকার অ্যাসেটটা 150 টাকা হয়ে গেছে, আপনি জার্নাল এন্ট্রি কি দিবেন? 100 টাকার একটা অ্যাসেট 150 টাকা হয়ে গেছে। ল্যান্ডার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, ল্যান্ড ভ্যালু বাড়বে, হ্যাঁ ল্যান্ডের ভ্যালু কত টাকা দিয়ে বাড়বে? 50 টাকা দিয়ে বাড়বে। তাহলে আমরা জার্নাল এন্ট্রি দিব ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট 50, আর হচ্ছে এটা আমি বিক্রি করি নাই, তাহলে কোনো গেইন হয় নাই, কিন্তু এটার ভ্যালুটা বেড়েছে, তাহলে তখন আমরা সেটাকে নাম দিই হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস বা অ্যাসেট রিভ্যালুয়েশন। ঠিক আছে, অ্যাসেট রিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন সারপ্লাস। তো এরকম একটা সারপ্লাস হয়েছে আমাদের কত, 10,000। তো এই যে সারপ্লাস হয়েছে এটা কে পাবে? শেয়ার হোল্ডাররা পাবে। তো এই কারণে হচ্ছে কি দেখেন ইকুইটির মধ্যে এটা আমরা যোগ করে দিচ্ছি, রিভ্যালুয়েশন সারপ্লাস 10,000। তাহলে এরপরে কি আসলো, রিটেন আর্নিংস আসলো। রিটেন হচ্ছে কি এটা দেয়া আছে। দেন নন কারেন্ট লাইবিলিটিস নোটস, এই যে দেখেন এখানে একটা ইস্যু চলে আসছে আবার। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে লোন নোটস, লোন নোটসটা দেখেন আমরা যখন ইসের বইতে দেখিয়েছিলাম আপনার প্যারেন্টের বইতে, তখন আমাদের লোন ছিল হচ্ছে 12,000, আর ওর বইতে টোটাল লোন হচ্ছে 20,000। ঠিক আছে, ওর বইতে টোটাল লোন হচ্ছে 20,000, তার মানে হচ্ছে হতে পারে যে আমি লোন দিয়েছি 12,000, এর বাইরেও সে কি করেছে, অন্য কারো কাছ থেকে 8,000 টাকা লোন নিয়েছে। বাট এটা হচ্ছে কি ইন্টারগ্রুপ ব্যালেন্স কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারগ্রুপ ব্যালেন্স, আমি লোন দিয়েছি ও লোন পেয়েছে। আর এর বাইরে আমাকে আরেকটা দেখতে হবে যে ইন্টারেস্টটা কি ক্যাশে পেড আউট হয়েছে নাকি হচ্ছে কি এটা রিসিভেবলস বা পেয়েবলস হিসেবে আছে, ওইটা আমাকে দেখতে হবে পরে। আচ্ছা, কারেন্ট লাইবিলিটি এখানে দেয়া আছে। দেওয়ার পরে এখন আমাদের ইনফরমেশন গুলো কি কি, এক্সট্রা ইনফরমেশন দেখেন। ডাবলি লিমিটেড পারচেজ ইজ শেয়ার অ্যান্ড লোন নোটস ইন শ্যানন লিমিটেড 5 years ago when there was written earnings of 20,000 এর ব্যালেন্স অফ ইটস রিভার্সন সারপ্লাস হচ্ছে 10,000। তার মানে এখানে 10,000 টাকা আমি যখন অ্যাকোয়ার করেছিলাম তখন হচ্ছে 10,000 টাকা, আর আজকের দিনে যখন হচ্ছে কি আমরা করছি ব্যালেন্স শিটটা তৈরি করছি তখন হচ্ছে কি এটা 10,000, মানে রিভার্সন সারপ্লাসে কোনো চেঞ্জ আসেনি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে কি আমি যখন অ্যাকোয়ার করেছিলাম তখন রিটার্ন আর্নিংস ছিল হচ্ছে 20,000, বাট এখন রিটার্ন আর্নিংস কত, 30,000, তার মানে হচ্ছে 10,000 টাকা রিটার্ন আর্নিংস এখানে বেড়েছে। সেকেন্ডটা বলেছে বেলফাস্ট লিমিটেড হ্যাজ রিটার্ন আর্নিংস অফ 16,000 টাকা when ডাবলি লিমিটেড অ্যাকোয়ার্স ইটস শেয়ার অন 1st January 2009, যখন আমি অ্যাকোয়ার করেছিলাম, তাহলে 16,000 টাকা ছিল। ঠিক আছে, রিটার্ন আর্নিংস। আচ্ছা, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লাইবিলিটি অ্যাজুম ওয়ার ইকুয়াল টু দেয়ার ক্যারিং অ্যামাউন্ট এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। আচ্ছা, তো 1st January ছিল হচ্ছে 16,000, আর আমরা এখন করতেছি 31st December 2009, সেই তারিখেও দেখা যাচ্ছে যে রিটার্ন আর্নিংস হচ্ছে বেলফাস্টের কত,
16,000। তার মানে রিটার্নিস কোনো চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি না, রিটার্নিসে কোনো চেঞ্জ আমরা আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, এর বাইরে গিয়ে আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, আগে ইনফরমেশন গুলো পড়ে নিই। At the end of 2009, the goodwill impairment review revealed a loss of 300 in relation to the goodwill acquired in the business combination with Belfast Limited. তাহলে এখন দেখেন আমরা বলছি যে গুডউইলের যে একটা গুডউইল হয়েছে বা গুডউইল মানে আমি কি বলবো এটাকে অ্যাকোয়ার করেছি, তাহলে এই গুডউইলের রিভ্যালু মানে ইম্পেয়ারমেন্ট হয়েছে কত 300, মানে গুডউইলের ভ্যালু 300 টাকা দিয়ে কমে গেছে। এইটার ইম্প্যাক্ট আমরা কোন কোন ওয়ার্কিংস এ শো করবো, এটার ইম্প্যাক্টটা আমরা কোন কোন ওয়ার্কিংস এ শো করবো? তাহলে এখন দেখেন আমরা গুডউইল ক্যালকুলেশন করি কত নম্বর ওয়ার্কিংস এ? স্যার 3। 3। তাহলে ওখান থেকে একটি ইম্প্যাক্ট পড়বে। তাহলে আমরা জার্নালটা কি দেই যদি একটু লিখে রাখেন সবাই, ইম্পেয়ারমেন্টের জন্য আমরা জার্নালটা কি দেই? আমরা জার্নালটা দিব হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, ইম্পেয়ারমেন্ট লস ডেবিট আর হচ্ছে গুডউইল ক্রেডিট, গুডউইলটা ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমি জার্নাল দিই লিখে রাখতে পারেন ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, ইম্পেয়ারমেন্ট লস অফ গুডউইল ডেবিট আর হচ্ছে গুডউইল ক্রেডিট। তাহলে ইম্পেয়ারমেন্ট যে হলো আমার লসটা যখন হয় তখন আমার কি রিটার্ন এর্নিংস কমে যায়। তো গুডউইলটা আসলে কোথায় আমরা দেখাই, প্যারেন্টের বইতে না সাবসিডিয়ারির বইতে? সাবসিডিয়ারি। না না, গুডউইলটা আমরা কার বইতে দেখাই, প্যারেন্ট না সাবসিডিয়ারি? ও আচ্ছা আচ্ছা parent। কনসোলিডেশন। আমরা যখন কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, ব্যালেন্স শিট তৈরি করি, সেখানে দেখাই। প্যারেন্টের বইতেও দেখেন গুডউইল নামে কোনো কিছু নাই, এই যে গুডউইল নামে কোনো কিছু নাই, ডাবলিনের বইতে নাই, ফার্স্টের বইতে নাই। তাহলে আমরা কোথায় দেখাই? যখন আমরা তিনটাকে মার্চ করে কনসিডারেড ব্যালেন্স শিট করি তখন হচ্ছে, ঠিক আছে। এই যে গুডউইলটা আমরা দেখাবো তাহলে হচ্ছে গিয়ে এই গুডউইলের ভ্যালু যেহেতু কি করবো, আমরা গুডউইলের ভ্যালুটা কমিয়ে দেখাবো, 300 টাকা আমি কমিয়ে দেখাবো। আরেকটা হচ্ছে যেহেতু লস হয়েছে ফলে কি হবে, গ্রুপ রিটার্ন আর্নিংসটা কমে যাবে। তাহলে ওয়ার্কিংস 5 গিয়েও কি হবে, এটা একটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে কোথায় কোথায় ইম্প্যাক্ট, একটা হচ্ছে ওয়ার্কিংস 3 আর একটা হচ্ছে কি ওয়ার্কিংস 5। ঠিক আছে, এই দুইটাতে ইম্প্যাক্ট করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিউরিং দ্য নভেম্বর 2009 Shannon Limited had goods sold Belfast for 12,000 at a markup on a cost of 20%. তাহলে এখন দেখেন আমরা এখানে আবার বলেছি যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা কি মার্কআপ বলেছে না মার্জিন বলেছে। ঠিক আছে, তো এখন দেখেন আমাকে ইনফরমেশন দিয়েছে যে সে 12,000 টাকার বিক্রি করেছে, কিন্তু সে প্রফিট পার্সেন্টেজ যখন বললো তখন সে বলছে কস্টের উপরে, যে এট এ মার্কআপ অন কস্ট 20%। হচ্ছে গিয়ে 100 টাকার প্রোডাক্ট 20 টাকা প্রফিট যোগ করে আপনি 120 টাকা বিক্রি, ঠিক আছে। তাহলে 120 টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট কত, 20 টাকা। তাহলে 12,000 টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট কত? 1000 আসে। 2000। ইয়েস স্যার। আচ্ছা, বাকিরা একজন আরেকবার চেক করে দেখবেন। $12,000 যদি আমি সেল করি আর আমার যদি প্রফিট পার্সেন্টেজ হয় হচ্ছে গিয়ে মার্কআপ হচ্ছে গিয়ে 20%, তাহলে আমি টোটাল কত টাকা প্রফিট করেছি? কুইক একজন অ্যান্সার দেন প্লিজ, কিভাবে বের করবো? স্যার 20 ডিভাইডেড 120 ইনটু 12,000 ইকুয়াল 2000। হ্যাঁ, তাহলে 12,000 ইন্টু হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 120। তাহলে দেখেন আমাদের 2,000 টাকা চলে আসলো। আচ্ছা, এখন এই 2,000 টাকা আমার প্রফিট, বাট এর মধ্যে আমি কি করেছি, হাফ অফ দ্য গুডস ওয়ার স্টিল হেল্ড বাই দ্য বেলফাস্ট। তার মানে হচ্ছে কি আনরিয়ালাইজড প্রফিট, আমি 12,000 টাকা সেল করেছি, তার মধ্যে 6,000 টাকা বিক্রি করেছি, বাকি 6,000 বিক্রি করতে পারিনি। এর মধ্যে আমাদের এখন প্রফিট কত, আনরিয়ালাইজ প্রফিট 1,000 টাকা। ঠিক আছে, এখন এই 1,000 টাকা যেহেতু প্রফিট আছে, তাহলে এখন আপনি চিন্তা করে বলেন যে কার ইনভেন্টরিতে আনরিয়ালাইজ প্রফিট আছে এবং কার প্রফিটের মধ্যে রিটেন আর্নিংস এর মধ্যে এই আনরিয়ালাইজ প্রফিটটা ইনক্লুড করা আছে। স্যার শ্যাননের ইনভেন্টরিতে। শ্যানন হচ্ছে আনরিয়ালাইজড আর বেলফাস্ট হচ্ছে ইনভেন্টরি। বেলফাস্টে যেহেতু ইনভেন্টরিতে আছে, শ্যানন বিক্রি করেছে, তাহলে যে বিক্রি করেছে তার বইতে কি আছে, প্রফিটটা আছে। তাহলে শ্যাননের বইতে আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে কত, 1,000। আর বেলফাস্ট হচ্ছে কি ইনভেন্টরিটা হোল্ড করে আছে, তাহলে বেলফাস্টের বইতে ইনভেন্টরি ভ্যালু বেশি দেওয়া আছে কত, 1,000। তাহলে ওটা আমরা কি করবো, বেলফাস্টের ইনভেন্টরি কমবে আর শ্যাননের রিটেন আর্নিংস কমবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে ক্যালকুলেশনে আনতে হবে, শ্যাননের রিটেন আর্নিংস কমবে আর হচ্ছে বেলফাস্টের ইনভেন্টরি কমে যাবে আর কি। আচ্ছা, এরপরে আর কোনো কিছু বলে নাই, হচ্ছে গিয়ে ওই যে আমরা ইন্টারেস্টে যে বিষয়টা চিন্তা করেছিলাম যে ইন্টারেস্টটা আসলে রিসিভেবলস না পেয়েবলস,
ওইরকম কোনো কিন্তু এখানে দেয়া নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই জিনিসটা ক্যাশে সেটেল হয়ে, ক্যাশে যদি সেটেল হয়ে যায় তাহলে এটার কোনো ইম্প্যাক্ট আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসবে না আর কি। ঠিক আছে, তো এখন আমরা তাহলে আহ, একটু ওয়ার্কিংসটা দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি শেয়ার করেছি এই যে ওয়ার্কিংস গ্রুপ স্ট্রাকচার, দেখতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখেন গ্রুপ স্ট্রাকচার ডাবলিন হচ্ছে শ্যাননে আমরা বের করলাম যে 80% আর বেলফাস্টের হচ্ছে কি 75% হচ্ছে কি সে হোল্ড করে। আচ্ছা, তারপর অ্যাসেট অ্যাকোয়ার্ডে যদি আমরা বের করি নেট অ্যাসেট অ্যাকোয়ার্ড, তাহলে আমরা প্রথমে শ্যাননেরটা বের করি। শ্যাননের ক্ষেত্রে আমরা দেখি শেয়ার ক্যাপিটাল কত ছিল। দেখেন শ্যাননের ক্ষেত্রে আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল হচ্ছে 50,000। তাহলে আমরা 50,000 কি করলাম, লিখলাম। স্যার আনরিয়েলাইজ প্রফিট নিয়ে যেটা বলছিলেন ক্যাশ, ক্যাশে হয়েছে আমরা কিভাবে বুঝবো? আনরিয়ালাইজ প্রফিট ক্যাশে হয়েছে এরকম তো বলি নাই কোনো কিছু। না স্যার, যে লাস্টে আমরা এটা তো না না, ইম্প্যাক্ট ইন্টারেস্টের কথা দেখাচ্ছি না। বললাম, ইন্টারেস্ট। হ্যাঁ, ওই যে ওকে 12,000 টাকা যে লোন দেওয়া আছে তার উপরে 6% হিসেবে 720 টাকা আছে। তো ওই 720 টাকা আমাদের কোথাও কোনো কিছু বলার ক্যাশে হয়েছে নাকি হচ্ছে রিসিভেবলস পেবল আছে। তো যেহেতু কোনো কিছু বলা নেই তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি ক্যাশে ক্যাশ। হয়েছে আর কি। ঠিক আছে, আর যদি বাকি থাকতো মানে হচ্ছে রিসিভেবলস পেবলস থাকতো তাহলে কিন্তু নোটসে বলা থাকতো অথবা কি ওই ব্যালেন্স শিটে বলা থাকতো। তো ওরকম আমরা কোনো কিছু পাইনি। আচ্ছা, তো এরপরে রিভ্যালুয়েশন সারপ্লাস, এটা কি আমরা আনবো কিনা নেট অ্যাসেট ক্যালকুলেশন করার সময়? আমরা আনবো, ঠিক আছে, নেট অ্যাসেট ক্যালকুলেশন করার সময় আনবো, কারণ হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস করার কারণে কি হচ্ছে ওর অ্যাসেটটা বেড়ে গেছে। আচ্ছা, এরপর আসলে হচ্ছে রিটেন আর্নিংস। ঠিক আছে, তো রিটেন আর্নিংস অ্যাকুইজিশন ডেটে কত ছিল? দেখেন এই যে অ্যাকুইজিশন ডেটে আমাদের রিটেন আর্নিংস ছিল হচ্ছে 20,000। তাহলে আমরা এখানে 20,000 লিখলাম অ্যাকুইজিশন ডেটে। আর পোস্ট অ্যাকুইজিশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিটেন আর্নিংস হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা, এই যে 30,000 টাকা আমরা লিখলাম। কিন্তু দেখেন আনরিয়ালাইজ প্রফিট ছিল একটা, সেটা আমরা কি করে দিব? মাইনাস করে দিব। আনরিয়ালাইজ প্রফিট শ্যাননের বইতে ছিল আর বেলফাস্টের বইতে ইনভেন্টরিটা বেশি ছিল। তাহলে এই কারণে শ্যাননের বই থেকে আমরা আনরিয়ালাইজ প্রফিটটা আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা টোটাল পেলাম হচ্ছে 89,000 আর অ্যাকুইজিশন রেট হচ্ছে 80,000। আর পোস্ট অ্যাকুইজিশন যদি আমরা বলি পোস্ট অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন, তাহলে এখানে হবে কত? 29 আর এখানে হচ্ছে 20, তার মানে 9,000 হচ্ছে কি আমার পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস। ঠিক আছে, আর বেলফাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওর হচ্ছে শেয়ার ক্যাপিটাল ছিল 40,000 আর রিটেন আর্নিংস হচ্ছে 40,000। তাহলে আমরা 40,000 16,000 লিখলাম, আর এখানে 40,000 আর 16,000 লিখলাম, কারণ ওর রিটেন আর্নিংসে কোনো চেঞ্জ হয়নি। তার মানে পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস কি 0। ঠিক আছে, তাহলে 56,000 ছিল, 56,000ই ওর আছে। আচ্ছা, এরপরে ওয়ার্কিং থ্রিতে আমরা যাব। ওয়ার্কিং থ্রিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি শ্যাননের ক্ষেত্রে টোটাল 50,000। তাহলে আমরা এখানে 50,000 টাকা লিখলাম, আমাদের কনসিডারেশন ট্রান্সফার হচ্ছে 50,000। দেন আমরা তার সাথে যোগ করবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্টের পার্টটা আমরা যোগ করে দিব। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পার্টটা যদি আমরা যোগ করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা এই অ্যাকুইজিশন ডেটে আমাদের টোটাল ছিল হচ্ছে 80,000। তাহলে ও কত পার্সেন্ট পাবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট? আমি হোল্ড করি 80%, তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত পাই? 20%। তাহলে 80,000-এর 20% আসতেছে, এই যে 80,000-এর 20% আসতেছে 16,000 টাকা। ঠিক আছে, আর 16,000 টাকা, তাহলে টোটাল আসলো কত? 66। সেখান থেকে আমরা মাইনাস করে দিব টোটাল নেট অ্যাসেট অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট। টোটাল নেট অ্যাসেট অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট ছিল 80,000। তাহলে আমরা 80,000 মাইনাস করে দিলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা 66,000 টাকা ওকে কন্ট্রিবিউট করেছি, বাট অ্যাসেট পেয়েছি 80,000। তার মানে 14,000 টাকা আমি কি করেছি? কম দিয়েছি। তাহলে এই 14,000 টাকা কি আমার গুডউইল? এই 14,000 টাকা আমার গুডউইল কিনা নাকি গেইন? গুডউইল অ্যাকুইজিশন। গেইন হবে। হ্যাঁ, এটা হচ্ছে গেইন, যেহেতু আমি মানে কম টাকা দিয়ে বেশি জিনিস পেয়ে গেছি, তাহলে এটা আমার জন্য গেইন। আচ্ছা, এখন আসেন হচ্ছে গিয়ে বেলফাস্টের ক্ষেত্রে। তো বেলফাস্টের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করেছিলাম টোটাল কত, মানে 45,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করেছি বেলফাস্টের ক্ষেত্রে। তাহলে আমি 45,000 টাকা লিখলাম। দেন হচ্ছে আমরা তার সাথে যোগ করবো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের পার্টটা। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য অ্যাকুইজিশন ডেট আমাদের টোটাল ইন্টারেস্ট ছিল 56। 56 এর 25% হিসেবে আসে 14,000। দ্যাট মিনস টোটাল আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 59,000। ঠিক আছে, আর আমরা অ্যাসেট পেয়েছি কত টাকা? 56,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কি করবো? 56,000 টাকা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমরা দেখা যাচ্ছে যে আমরা দিয়েছি বেশি পেয়েছি কম, তার মানে কি এখানে আমার একটা গুডউইল আছে। তাহলে 3,000 টাকা হচ্ছে কি আমার গুডউইল। তো এখন এখানে যেটা আবার করতে হবে, এই গুডউইল থেকে আমাদের একটা পয়েন্ট বলা ছিল ইম্পেয়ারমেন্ট। তাহলে আমরা কি করবো? ইম্পেয়ারমেন্ট টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিব, ইম্পেয়ারমেন্ট লসটা, কারণ আমরা একটা জার্নালিটি দিয়েছি ইম্পেয়ারমেন্ট লস ডেবিট গুডউইল ক্রেডিট। তাহলে গুডউইলের ভ্যালু কমে গেছে 300 টাকা দিয়ে। তাহলে আমরা কি করবো? 300 টাকা দিয়ে গুডউইলের ভ্যালুটা কমিয়ে দিব। তাহলে টোটাল আসছে কত? 2700 টাকা। ঠিক আছে, তাহলে গুডউইলের ভ্যালু হচ্ছে 2700 টাকা। আর এখানে আমাদের
এই শ্যাননের ক্ষেত্রে কোনো ধরনের গুডউইল আমার এখানে আসেনি। আচ্ছা, এরপর আসলে হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ওয়ার্কিং ফোরে। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা সহজটা কিভাবে, যে আমরা এই যে এখানে তো বের করে ফেলেছি অলরেডি যে ওর কন্ট্রিবিউশন ছিল শ্যাননের ক্ষেত্রে 16,000 আর বেলফাস্টের ক্ষেত্রে ছিল 14,000। তাহলে আমরা এই ওয়ার্কিং থ্রি থেকেই এই ডাটাটা নিয়ে নিব, 16,000 আর 14,000, নতুন করে ক্যালকুলেশন করার দরকার নেই, 16,000 আর হচ্ছে 14,000। ঠিক আছে, এর সাথে আমরা যোগ করবো কি, এর সাথে আমরা যোগ করবো পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস, মানে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের শেয়ার ইন দ্য পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস। তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিংস টুতে আমাদের পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস হচ্ছে কত, 9,000। পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস 9,000। তাহলে আমরা কি করব, এই যে 9,000 তার 20% আমরা এখানে যোগ করে দিব শ্যাননের ক্ষেত্রে, শ্যাননের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে 16,000 টাকা ছিল বছরের শুরুতে, আর এই বছরে তার যোগ হয়েছে বা মানে অ্যাকুইজিশন করার পরে তার যোগ হয়েছে 1,800, তাহলে টোটাল ভ্যালু কত আসলো, 17,800। আর বেলফাস্টের ক্ষেত্রেও দেখেন, বেলফাস্টের ক্ষেত্রে আমাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য বিগিনিং ছিল 14,000 ওয়ার্কিং শীতে, তাহলে 14,000 প্লাস হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস কত, আমরা দেখতে পাচ্ছি যে ওর তো কোনো পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস নাই। তাহলে আমরা কি করবো, পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস থাকবে না, সেক্ষেত্রে আমরা তো জিরো, তার 25% হিসেবে জিরো আসলো, তাহলে কত, 14,000। তাহলে টোটাল নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আসলো কত, 31,800। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে 31,800। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে রিটেন আর্নিংস অফ গ্রুপ কোম্পানি, ঠিক আছে, গ্রুপ লিমিটেড, সরি মানে গ্রুপ কনসলিডেটেড স্টেটমেন্ট যেটা আমরা তৈরি করবো, সেখানে গ্রুপ রিটেন আর্নিংস কত। তো আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে আপনার গ্রুপের রিটেন আর্নিংস ছিল হচ্ছে, মানে প্যারেন্টের রিটেন আর্নিংস ছিল 60,000, তার সাথে আমরা কি করব, যোগ করে দিব বাকিগুলো। তাহলে আমরা 60,000 প্রথমে লিখলাম, 60,000 লিখলাম, তার সাথে আমরা কি করব, আমাদের সাবসিডিয়ারি কোম্পানি আছে তার পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংসটা লিখবো আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্যাননের ক্ষেত্রে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস ছিল 9,000, তার 80% আমি পাবো, তাহলে 9,000 এর 80% হচ্ছে 7,200 টাকা। আর বেলফাস্টের ক্ষেত্রে কোনো পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস ছিল না, তাহলে তার ক্ষেত্রে আমি কোনো টাকাই পাচ্ছি না, তাহলে এটা কি জিরো, তাহলে আমি নেট পাচ্ছি কত, 7,200। আচ্ছা, সেখান থেকে আমরা কি করব, আমাদের যদি কোনো গুডউইল থাকে তাহলে গুডউইল আমরা কি করে দিব, মাইনাস। তাহলে আমরা এখানে দেখেন গুডউইল ইম্পেয়ারমেন্টের জন্য যে ভ্যালুটা ছিল সেটা আমরা মাইনাস করে দিয়েছি। দেন হচ্ছে লাস্ট যে অংশটা, সেটা হচ্ছে আমি এই অ্যাকুইজিশন করতে গিয়ে দেখা গেল যে আমি একটা গেইন করেছিলাম 40,000 টাকার একটা গেইন করেছিলাম, তাহলে সেই গেইনটা আমরা কি করব, ওই বছর রিটেন আর্নিংসের সাথে আমরা যোগ করে দিব। তাহলে আমরা গেইনটা যোগ করে দিলাম 14,000, তাহলে আমাদের টোটাল রিটেন আর্নিংস কত আসে, 80,900। 80,900, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটা তৈরি করা, ঠিক আছে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করা, এটা সম্ভবত আগেরটা, শুরুর দিকে, এই যে এটা। হ্যাঁ, তো এখন দেখেন আমরা কি করব, এখন আমরা হচ্ছে গিয়ে এই কোম্পানির যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট সেটা আমরা যোগ করে দিব 90, 60, 65, দেখেন 90, 60, 65 আমরা যোগ করে দিলাম, যোগ করে আমরা টোটাল ব্যালেন্স শিটের ভ্যালু কত দেখাবো, 2 লাখ। দেন হচ্ছে এখানে আমার ইনভেস্টমেন্ট এটা আসবে না, এই যে দেখেন এইটা 12,000 টাকা লোন নোটস অফ শ্যানন, এইটা আসবে কিনা বলেন তো, এটা আসবে কিনা। একটু চিন্তা করে বলেন, 12,000 টাকা, এইটা আমার বইতে, ডাবলিনের বইতে রিসিভেবলস বা লোন রিসিভেবলস বা ইনভেস্টমেন্ট, আর শ্যাননের বইতে এটা কি, পেয়েবল স্যার। পেয়েবল। তাহলে এটা কি ইন্টার গ্রুপ ব্যালেন্স আমরা বলতে পারি না? জি স্যার। তাহলে আমরা এই 12,000 টাকা রাখবো কি রাখবো না? স্যার যদি ক্যাশে হয় তাহলে তো আসবে না, আর যদি না না না, এটা লোন ক্যাশের থাকে ইস্যু না, তাহলে আসবে। এটা ক্যাশের ইস্যু না, ক্যাশের ইস্যু ছিল হচ্ছে ইন্টারেস্টের বিষয়টা। ইন্টারেস্ট আমি পেয়েছি না পাই নাই, যদি পেয়ে যাই, ওর 10 টাকা দেওয়ার কথা ছিল, আমি 10 টাকা পেয়ে গেছি, তাহলে কি দুজনের বইতেই ক্যাশ বেড়ে গেছে, একজনের ক্যাশ বেড়েছে একজনের ক্যাশ কমেছে, তার মানে কি ইম্প্যাক্ট জিরো। একজনের বইতে এক্সপেন্স হয়েছে আরেকজনের বইতে কি হয়েছে, রেভিনিউ হয়েছে, তার মানে কি নেট ইম্প্যাক্ট জিরো, যেটাকে আমরা বলি জিরো সাম গেইন। কিন্তু ধরুন হচ্ছে দেওয়ার কথা ছিল 10 টাকা, ও দিয়েছে 4 টাকা, তাহলে বাকি 6 টাকা ওর বইতে কি হিসাবে আছে, পেয়েবল। আপনার বইতে কি হিসেবে আছে, রিসিভেবলস। তাহলে এটাও কি ইন্টারগ্রুপ ব্যালেন্স, তাহলে ইন্টারগ্রুপ ব্যালেন্স এটা যদি থাকতো তাহলে এটা আমরা কি করে দিতাম, বাদ বাদ দিন। বাদ দিয়ে দিতাম। তো এখন আমার বইতে, ডাবলিনের বইতে হচ্ছে 12,000 টাকার ইনভেস্টমেন্ট আছে, আমি লোন দিয়েছি শ্যাননকে, আর শ্যাননের বইতে এটা পেয়েবলস হিসেবে আসছে, তাহলে এটাও হচ্ছে কি ইন্টারগ্রুপ ব্যালেন্সেস। তাহলে আমরা এই 12,000 টাকা অ্যাসেট থেকেও বাদ দিব,
12,000 টাকা লাইবিলিটি থেকেও বাদ দিব। ঠিক আছে, তো বাদ দেওয়ার কারণে দেখেন এখানে আমরা কি করি নাই, এই যে ইনভেস্টমেন্ট করেছে ডাবলিন, যে ইনভেস্টমেন্ট করেছে শ্যাননকে টাকাটা দিয়েছে, এটা কিন্তু সে এখানে লেখেনি, দেখেন কোথাও আননি। ঠিক আছে, এটা একটা। দেন আমরা গুডউইলটা পেলাম কত, 2700 টাকা। 2700 কেন, 3000 ছিল, 300 টাকা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, টোটাল হচ্ছে 2700 টাকা। এরপর আসেন কারেন্ট অ্যাসেট হিসেবে কত টাকা আসবে। কারেন্ট হিসেবে আসবে 2,03,000 প্লাস 70 প্লাস 30, তাহলে তিনটা আমরা যোগ করে দিব, 2,03,000 70 প্লাস 30, কিন্তু এর মধ্যে আনরিয়ালাইজ একটা প্রফিট আছে। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্কিং 6-এ বা একটা এক্সট্রা ওয়ার্কিংস করে আমরা এই আনরিয়ালাইজ প্রফিটটা, যেমন আগের অঙ্কে আমরা করেছি গ্রুপ ইনভেন্টরি, হ্যাঁ ওরকম নামে একটা হেডিং করেছিলাম। তাহলে এখানে যেহেতু একটা, এই জন্য আমরা করি নাই, অতিরিক্ত করি নাই, মানে আলাদা করে। তো আমরা কি করব, এই আনরিয়ালাইজ প্রফিটটা আমরা ইনভেন্টরি থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমাদের টোটাল অ্যাসেট আসলো কত, 5,04,700। এখন আসেন লাইব্রেরি সাইডে, আমরা লাইব্রেরি সাইডে ইকুইটি পার্টে যখন লিখবো শেয়ার ক্যাপিটাল কার্ডটা লিখবো, তিনটা যোগ করে দিব নাকি শুধুমাত্র প্যারেন্টেরটা লিখবো? প্যারেন্টেরটা দিব শুধু। ওকে ফাইন, তাহলে 1,90,000 টাকা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের দেখেন ওয়ার্কিংস 5-এ আমরা গ্রুপ রিটার্নিংস কত দিয়েছি, 80,900। তাহলে আমরা দেখেন এখানে 80,900 আমরা গ্রুপ রিটার্নিংস হিসেবে নিয়ে আসলাম, এই যে 80,900 গ্রুপ রিটার্নিংস। তার সাথে আমরা যোগ করবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটা আমরা হচ্ছে ওয়ার্কিংস 4-এ করেছি, তাহলে টোটাল ইকুইটি বের হয়ে গেল। ঠিক আছে, টোটাল ইকুইটি আমাদের এখানে বের হলো। আচ্ছা, এরপরে আহ আচ্ছা ওয়ার্কিংস 5 আমরা এটা আনলাম। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা জিনিস বলতেছি পরে, সেটা হচ্ছে দেখেন নন কারেন্ট লাইবিলিটি যখন আমরা বলবো, নন কারেন্ট লাইবিলিটি কত টাকা ছিল, নন কারেন্ট লাইবিলিটি ছিল হচ্ছে 20,000 টাকা শ্যাননের বইতে। তো আমি কি করেছি, এই 12,000 টাকা আমি বাদ দিয়ে দিয়েছি, অ্যাসেট বাদ দিয়েছি, তাহলে এই 20,000 থেকে কি 12,000 টাকা বাদ দেওয়া যাবে না লাইবিলিটি হিসেবে? আমি 12,000 টাকা অ্যাসেট বাদ দিলাম, যেহেতু ইন্টার গ্রুপ ব্যালেন্স, তাহলে আমি কি করব, অ্যাসেটকে ক্রেডিট করে দিব, ওই লাইব্রেরিকে ডেবিট করে দিব। তাহলে ওর বইতে ছিল 20,000 টাকা লাইব্রেরি, তার মধ্যে ডাবলিনের কাছে লাইব্রেরি কত, 12,000, তাহলে এই 12,000 করছে কি ইন্টার গ্রুপ ব্যালেন্স। তাহলে আমি কি 20,000 টাকা ব্যালেন্স দেখাবো, নাকি 8,000 টাকা দেখাবো, নাকি 12,000 টাকার ব্যালেন্স দেখাবো এখানে নন কারেন্ট লাইব্রেরি হিসেবে? নন কারেন্ট লাইব্রেরি হিসেবে 8,000। স্যার যোগ করে দেখো। যোগ করবেন না বাদ দিবেন? যোগ করলে তো লাইব্রেরিটি আরো বাড়লো, কিন্তু আমরা বলেছি কি যে ইন্টার গ্রুপ ব্যালেন্স আমরা অফসেট করব। তাহলে আমি ডাবলিনের বইতে অ্যাসেটটাকে কি করব, ক্রেডিট করে দিব, স্যার আর তাহলে মাইনাস করে দিব। হ্যাঁ শ্যাননের বইতে লাইব্রেরিটাকে কি করব, ডেবিট করে দিব, নাহলে তো বাদ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা ডাবলিনের বইতে রেখে অ্যাসেটটাকে শ্যাননের যে সরি এই যে লোন নোটস যেটা আছে ডাবলিনের বইতে, সেটা আমরা ক্রেডিট করে দিব, আর শ্যাননের বইতে যেটা লাইব্রেরি আছে সেটাকে কি করবো, ডেবিট করে দিব। তাহলে ওইটা কি হবে, কমে যাবে। তাহলে আমরা ব্যালেন্স দেখাবো কত, 8,000 টাকা। এই যে দেখেন ব্যালেন্স হচ্ছে 8,000 টাকা, ইন্টার গ্রুপ ব্যালেন্স যেহেতু। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে আমাদের ওরকম কোনো নাই, ইম্প্যাক্ট নাই, কারণ ইন্টার গ্রুপ কোনো ব্যালেন্স ছিল না। হ্যাঁ, লোন নোটস রিসিভেবলস পেবলস এরকম কোনো কিছু ছিল না। তাহলে আমরা এই তিনটাকে যোগ করে দিলাম, 1.5 লক্ষ প্লাস 20,000 প্লাস 40, তার মানে কত 24, টোটাল কত 1,94,000 টাকা। তাহলে টোটাল লাইব্রেরি দাঁড়াচ্ছে 5,04,000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে এই যে রিভ্যালুয়েশন সারপ্লাস, এইটা কেন আসলো না? স্যার এটা তো ওয়ার্কিংস এ দেখাইছিলাম না। অলরেডি অ্যাসেট তো স্যার এটা কি ইনকাম asset তো- স্টেটমেন্টের আইটেম যার কারণে এখানে আসে নাই? না, ইনকাম এস্টিমেট হলে কি ইকুইটির পার্ট আমরা দেখাতাম, রিভ্যালুয়েশন সারপ্লাস ইনকাম এস্টিমেট আইটেম না, তাহলে তো আমরা ইকুইটিতে দেখাতাম না এটা। আচ্ছা, আরেকটা বলেছেন হচ্ছে ওয়ার্কিংস টুতে কোথায় দেখালাম বলেন তো? ওয়ার্কিংস 2-তে আমরা যদি দেখালাম, ওয়ার্কিংস 2-তে তো আমরা বের করেছি শুধুমাত্র নেট অ্যাসেট। তাহলে এই বিষয়টাও মনে রাখতে হবে যে ওর আমরা কি করছি, আমরা শুধুমাত্র রিভ্যালুয়েশন সারপ্লাস যেটা, সেটা দেখেন এই রিভ্যালুয়েশন সারপ্লাসের কারণে ওর অলরেডি কি আছে, অ্যাসেটটা বেড়ে আছে না এই কোম্পানির। আমরা কি বলেছিলাম যে অ্যাসেট ডেবিট আর রিভ্যালুয়েশন সারপ্লাসটা ক্রেডিট। ঠিক আছে, তাহলে অ্যাসেটটা কিন্তু অলরেডি বেড়ে আছে। তাহলে অ্যাসেট যেহেতু বেড়ে আছে, তাহলে আমাকে এটা আর কি করার দরকার নেই, আবার ডাবল কাউন্ট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র কি আনবো, আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে আমার কোম্পানিটা দেখবো, মানে ডাবলিনের দেখবো যে আমার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল সেটা আমি আনবো, প্লাস হচ্ছে কি গ্রুপ রিটেন আর্নিংসটা আনবো, আর কোনো কিছু এখানে আনার দরকার নেই। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনে আসবে
যখন আমরা ওয়ার্কিংস 2 করব, তখন হচ্ছে কি এই ক্যালকুলেশনের মধ্যে এই রিভার্শন সারপ্লাসটা আসবে। কিন্তু যখন আমি গ্রুপ রিটার্ন রেজ করবো তখন হচ্ছে কি এই জিনিসটা কিন্তু আসেনি। দেখেন এসেছে কিনা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি একটু মনে রাখতে হবে আর কি। তো এই তো মনে হয় সময় তো শেষ হয়ে গেল মনে হচ্ছে। আহ যদিও আরেকটা করানোরই আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওইটা করি না, 14 নাম্বারটা, নেক্সট যে অঙ্কটা। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, মানে আস্তে আস্তে কিন্তু কমপ্লেক্সিটি বাড়ছে। আর এটা যদি ভালো করে বোঝেন তাহলে আমি কি করবো, পরীক্ষার সময় আপনাদেরকে একটু চেঞ্জ করে দিব। যেমন হচ্ছে ধরেন এই যে 6% লোন নোটস, ওরা কোনো কিছু ক্যালকুলেশন দেয়নি বা কোনো ধরনের বলেনি, বাট আমি এখানে আপনাদের একটা নোটসে বলে দিব যে এই ইন্টারেস্ট এখনো কি হয়নি, যত টাকা ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, ধরেন 720 টাকার ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, আমি বলে দিলাম যে ইন্টারেস্ট হচ্ছে কি 50% দেওয়া হয়েছে, বাকি 50% দেওয়া হয়নি। তাহলে বাকি 50% যদি দেওয়া না হয়, তার মানে কি ওর কারেন্ট অ্যাসেটের মধ্যে ইন্টারেস্ট যোগ করা আছে, ওর কারেন্ট লাইবিলিটির মধ্যে কি আছে, ইন্টারেস্ট যোগ করা আছে। এটা হচ্ছে কি ইন্টার গ্রুপ ব্যালেন্স। তাহলে আমাকে কি করতে হবে, ওই ইন্টার গ্রুপ ব্যালেন্সটা যখন আমরা কারেন্ট লাইবিলিটি বের করবো তখন ওই ইন্টার গ্রুপ ব্যালেন্সটা বাদ দিব, আর কারেন্ট অ্যাসেট যখন বের করবো তখন হচ্ছে কি ইন্টার গ্রুপ ব্যালেন্সটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এরকম করে কিন্তু মাথা খাটিয়ে অঙ্কটা করতে হবে পরীক্ষার সময়। ঠিক আছে, তো এখন ভালো করে বুঝে নেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু তাহলে আর খুব বেশি কঠিন লাগবে না আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে কি আপনার রোল কল করে ফেলি, আর এরপরে হচ্ছে আপনাদের কয়টা ক্লাস আজকে? স্যার এক্সট্রা ক্লাস দিয়ে 3টা ক্লাস। আচ্ছা, মানে আমার এক্সট্রা ক্লাস যেটা। আর মিড টার্ম ডেট দিয়েছে, স্যার কবে থেকে শুরু হবে? স্যার প্রবাবলি নেক্সট মান্থের শুরুর দিক থেকে শুরু হবে। আচ্ছা, স্যার হচ্ছে একটা এক্সট্রা ক্লাস আগের দিন নেওয়া হয়েছিল, মেবি 14 তারিখে ওটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আমরা যারা এই সেকশনের সাথে করেছিলাম তাদেরকে অ্যাবসেন্ট দেখাচ্ছে স্যার। অল্প কয়েকজন, মনে হয় 7-8 জন ছিলেন তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আজকে আজকে ওটা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, জি স্যার, thank you, sir. ওটা এই যে আপনার যখন রোল কল করবো তখন ওইটা আবার অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, তো এটাকে শেষ করি। রেসপন্সের রোল কল সেকশন এ দিয়ে শুরু করছি আগে। রোল নাম্বার 9। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমি শেয়ার করে নিই। ও, শেয়ার হয়েছে। দেন হচ্ছে রোল নাম্বার 37, 123, 125, প্রেজেন্ট স্যার। 127, স্যার 127 বলছে যে তার তার বাসায় নাকি কারেন্ট নাই, আচ্ছা তাই ঠিক আছে, তাই ওকে। রোল নাম্বার 5, ইয়েস স্যার। 35, 45, ইয়েস স্যার স্যার। 35 প্রেজেন্ট স্যার। ওকে, 61, Yes, sir. 77, Yes, sir. 101, ইয়েস স্যার। 131, 137, 153, প্রেজেন্ট স্যার। 169, Yes, sir. Yes, sir. 171, Present, sir. roll number 1, roll number 5, 7, প্রেজেন্ট স্যার। 11, 19, ইয়েস স্যার। 21, 23, 11 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 21 আছেন? Present. 21, okay, 23, প্রেজেন্ট স্যার। 25, Present. 27, প্রেজেন্ট স্যার। 31, Present, sir. 33, প্রেজেন্ট স্যার। 35, Yes, sir.
41, Present, sir. 45, Present, sir. 51, Present. 53, Yes, sir. 59, Present, sir. 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, Yes, sir. 77, 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, 97, Sir, present. 101, 95 present, sir. 101, Present. 109, Sir. 11, 11, 13, Present, sir. 15, 19, Present, sir. 25, Present, sir. 27, Present, sir. 29, 31, Sir, 29 present, sir. okay, 31, Present, sir. 33, Present, sir. 37, Present, sir. 41, Present, sir. 43, 45. Okay. Sir, 21 bells, 123 present. 123. Sir, 021. Sir, ID is 001 present. আইডি কত বললেন? 001. 001 কানিজ। আচ্ছা ঠিক আছে। আর কেউ কথা বলেছেন? আচ্ছা আরেকটা বিষয় পরে ভুলে যাবো আর কি, আপনাদের তো স্যার ক্লাস টেস্ট নেওয়ার 145 কথা তো ছিল। আনসার দিচ্ছিল ক্লাসে। হ্যাঁ কে? কত নাম্বার? 145। 145। আচ্ছা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আরেকটা হচ্ছে কি আপনাদের ক্লাস টেস্ট দেওয়ার কথা ছিল, ওইটা তো আমরা নিতে পারিনি, তাহলে রবিবার দিন হচ্ছে গিয়ে ক্লাস টেস্টটা নিয়ে নিবো আর কি। ঠিক আছে নেক্সট দিনে আমরা বলেছিলাম চ্যাপ্টার 10 আর হচ্ছে মঙ্গলবার দিন হচ্ছে চ্যাপ্টার 11 এর উপরে ক্লাস। Sir, 145 present. হ্যাঁ দিয়েছি 115 present। 116 জি স্যার। 116 16 এ সেকশন না বি সেকশন? ওটা মনে হয় বি সেকশন। আচ্ছা তাহলে আমরা রবিবার দিন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10 এর উপরে এটা নিব ক্লাস টেস্ট, আর মঙ্গলবার দিন হচ্ছে চ্যাপ্টার 11 এর উপরে। ঠিক আছে তাহলে আপনাদের কুইজের আগে মানে সরি মিড টার্মের আগে এই দুইটা চ্যাপ্টার ওকে হয়ে গেল, মানে পড়াটা ওকে হয়ে যাবে। ওকে এবার তাহলে এ সেকশন আপনারা লিভ নিতে পারেন, বি সেকশনের রোল কল করছি। ওকে রোল নাম্বার 34, Yes, sir. 54, 56, 78